আগামী কিছুদিনের মধ্যেই ডাব্লিউবিএসএলএসটির হয়তো ইন্টারভিউ প্রসেস স্টার্ট হবে। কতদিনে স্টার্ট হবে বা কোন ডেটে স্টার্ট হবে এখনো পার্টিকুলারলি বলা যাচ্ছে না, কিন্তু তবুও আমি এটা শুনলাম যে আগামী 2-3 দিনের মধ্যে কারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে সেই লিস্ট প্রকাশ করা হবে বা সেই লিস্ট বের করা হবে। এটা আমি শুনলাম, এটা আমার শোনা কথা বলছি। তোমরাও যেমন বিভিন্ন ধরনের শোনা কথা তোমরাও শুনছো, তেমনিভাবে আমরাও শুনছি, আমিও শুনছি। কিন্তু আমার একটা কথা মনে হয় সবকিছুর মধ্যে থেকে, যে নিজেদের প্রিপারেশন নিজেদের সবসময় নিয়ে রাখা ভালো। আমার এক্সপিরিয়েন্স বলছে, আমার অভিজ্ঞতা বলছে যে 100% স্টুডেন্টসদের মধ্যে অনলি 20-25% স্টুডেন্টস ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিয়ে আছে। বাকি 75% স্টুডেন্টস ইন্টারভিউয়ের জন্য কোনো ধরনের এখনো অবধি কোনো প্রিপারেশন করেনি। তারা সেই দিনের জন্য অপেক্ষা করে বসে আছে কবে তাদের ইন্টারভিউতে লিস্টে তাদের নাম বেরোবে, তারপরে তারা পড়াশুনো শুরু করবে। এবং তারপরে তারা পড়াশুনো শুরু করে কতটা তারা পড়াশুনোকে কমপ্লিট করতে পারবে এটা নিয়ে আমারও মনের মধ্যে সন্দেহ আছে, যে কিভাবে সম্ভব 15 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে, আমি ধরে নিলাম 1 মাসও হাতে টাইম যদি পাওয়া যায়, সেই 1 মাসের মধ্যে কিভাবে সমস্ত বিষয়টা নিজেরা পড়া সম্ভব এটা আমি জানি না। কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলছে গত 7 দিন বা 7টা ইন্টারভিউ বা 8টা ইন্টারভিউয়ের ক্লাস নিয়ে, আগামীকাল দুপুরবেলাতেও ইন্টারভিউয়ের ক্লাস রাখা হয়েছে, সেই এক্সপিরিয়েন্স আমাকে এটা বলছে যে এত স্টুডেন্টসরা অ্যাবসেন্ট। হ্যাঁ, এই বয়সে এসে তাদেরকে তো আমি বকতে ঝোঁকতে পারবো না। সেই স্টুডেন্টসরা আজকে ক্লাসে প্রেজেন্ট আছে, বাট ইন্টারভিউয়ের সময় তারা অ্যাবসেন্ট ছিল। সুতরাং আমি জানি কারা প্রেজেন্ট থাকছে, কারা অ্যাবসেন্ট থাকছে, কারা পড়ছে, কারা পড়ছে না। হ্যাঁ, দু একজনের জেনুইন প্রবলেম থাকতে পারে, আমি মনে করি জেনুইন প্রবলেম, বাড়িতে কোনো সমস্যা হয়েছে, বাচ্চার শরীর খারাপ হয়েছে, তার জন্য তারা ইন্টারভিউতে জয়েন করতে পারেনি। কিন্তু ম্যাসিভ স্টুডেন্টস এই জন্য চুপ করে তারা বসে আছে যে কি হবে এখন থেকে পড়াশোনা করে, আগে ইন্টারভিউ এর নামটা বেরিয়ে যাক, তারপরে আমরা পড়াশোনা শুরু করব। হ্যাঁ, সুতরাং এটা এটা যারা ভাবছে তারা মূর্খামি ছাড়া বা বোকামি ছাড়া তাদের আর কিছুই নেই, এটাই আমি মনে করি। হ্যাঁ, কারণ আমি একটাই কথা বলি যে পড়াশুনো করে রাখলে তোমার লাইফে তো কোনো ক্ষতি হয়ে যাবে না। অনেক স্টুডেন্টস আছে যারা হয়তো জেনারেল ক্যান্ডিডেট 30 পেয়েছে বা 35 পেয়েছে, তবুও তারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের নাম্বার তো অন্য অনেকের থেকে অনেক কম। কারণ অনেকের বক্তব্য আছে যে ম্যাম এটা তো আমার লাইফে কোনো ক্ষতি করবে না, আমার জীবনে কোনো একটা ভ্যালু অ্যাড করবে, আমি কিছু শিখবো, আমি কিছু জানবো। শেখার বা জানার তো কখনো শেষ হয় না, আর এই ইন্টারভিউতেই আমার কাজে লাগবে তা তো নয়। হ্যাঁ, এই জন্য আমি দেখছি এটা যে আমি আমি তো ইন্টারভিউ নিচ্ছি দীর্ঘ কিছুদিন ধরে। হ্যাঁ, এবং দেখছি যে ম্যাসিভ স্টুডেন্ট সেখানে অ্যাবসেন্ট। হ্যাঁ, সুতরাং অ্যাবসেন্টের কারণ কি হতে পারে, একজন টিচার হিসাবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করার দরুন আমি এটা জানি যে সেই অ্যাবসেন্টের কারণ কি হতে পারে। যখনই ইন্টারভিউয়ের নামের লিস্টটা বেরোবে তারপরে তারা অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু তাতে তারা আগামী 20 দিনের মধ্যে বা 25 দিনের মধ্যে কত কি করতে পারবে এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, তারা কতটা নিজেরা বাড়িতে পড়াশুনো করছে এটা নিয়েও সন্দেহ আছে, কারণ বেশিরভাগই শুধু এইটাই টেনশন করে তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে হচ্ছে আমার নামটা বেরোবে কি বেরোবে না, মানে 48 পেয়ে, 49 পেয়ে বা 52 পেয়েও কারোর এটা মনে হচ্ছে যে আমার নামটা ম্যাডাম বেরোবে কি বেরোবে না। মানে তাদের টেনশনটা পড়াশুনো নিয়ে নয়, তাদের টেনশনটা যে জিনিসটা তাদের হাতেই নেই। আমার মনে হয় যে এই বিষয়গুলো আলোচনা করাটা খুবই প্রয়োজন তোমাদের সাথে। এনাফ বয়স হয়েছে তোমাদের, বেশিরভাগেরই বয়স 30 থেকে 40-এর মধ্যে। ঠিক আছে? তো যে জিনিসটা তোমার হাতে নেই, যে জিনিসটা আমার হাতে নেই, আমার চিন্তা ভাবনার উপরে সেটা কোনোভাবেই নির্ভর করে না। আমি আমার বেস্টটা সেখানে গিয়ে দিয়ে এসেছি, সেই অনুযায়ী রেজাল্ট আউট হয়েছে, এবং তারপরে ইন্টারভিউয়ের নামের লিস্ট বেরোবে। হ্যাঁ, ততদিনের মধ্যে সেই জিনিসটা নিয়ে চর্চা করে, সেই জিনিসটা নিয়ে কন্টিনিউয়াসলি আলোচনা করে সময় নষ্ট করা ভালো, নাকি তার থেকে নিজে যদি পড়াশুনো করি, সেটা তো বিভিন্ন দিকে কাজে লাগতে পারে, তাই না? শুধু এই ক্ষেত্রেই কাজে লাগবে তা তো নয়, যে জীবনের যে কোনো জায়গায় প্রচুর পরীক্ষা সামনে হবে। আজকে দেখলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের কিছু সাবজেক্টের রেজাল্ট আউট হয়েছে, আমি শুনলাম যে খুব তাড়াতাড়ি আবারও মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা পরীক্ষা হবে। ডাব্লিউবিপিএসসি অলরেডি বলে রেখেছিল যে সেপ্টেম্বর মাসে তাদের পরীক্ষা হবে, তাদের সেপ্টেম্বর মাসে কোনো কারণে পরীক্ষাটা হয়নি, কিন্তু সেই পরীক্ষাটাও আগামী কিছু মাসের মধ্যে সেটাও হবে। তো এই পরীক্ষাগুলো হলেও তো এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন থাকা চাই।
তাই না? কারণ এসএলএসটি পরীক্ষাটা দিয়ে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা হয়েছে যে এসএলএসটির প্রশ্নপত্র কেমন হতে পারে। এবং এর আগের বারও মাদ্রাসার যখন প্রশ্ন করা হয়েছে তখন অনেকেরই মনে হয়েছে যে মাদ্রাসার প্রশ্নপত্র কঠিন ছিল। তাহলে মাদ্রাসার প্রশ্নপত্র যদি কারোর কাছে কঠিন মনে হয়, তাহলে তো এসএলএসটির প্রশ্নপত্র নিয়ে তো আর বলারই কথা নেই, তাই না? কারণ আমি যখন বলেছিলাম যে এসএলএসটির প্রশ্নপত্র যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড মানের হয়েছিল, খুব কঠিন কিছু হয়নি, পড়াশোনা করলে সেটা পারা যায়, অনেকেই সেটার সমালোচনাও করেছিল। তাদের মনে হয়েছিল যে ম্যাম ফালতু কথা বলে। ঠিক আছে, নিজে পরীক্ষা দেননি তো উনি জানবেন কি করে যে প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ড কেমন হয়। যাই হোক, এটা অনেকেরই চিন্তা ভাবনার বিষয়। তো এগুলো নিয়ে আমি আলোচনা করতে কোনোদিনই পক্ষপাতী নই, এবং গ্রুপের মধ্যে এইসব আলোচনা আমি কোনোদিন এন্টারটেন করি না, আমার পছন্দ নয়। নেগেটিভ আলোচনা, কোন খবরের চ্যানেল কি দেখালো তার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে আলোচনা, আমি এগুলো পছন্দ করি না। এই জন্য স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে আমার গ্রুপে এইসব আলোচনা হবে না। আমার গ্রুপে পজিটিভ আলোচনা হতে পারে, পড়াশোনা নিয়ে আলোচনা হতে পারে, তার বাইরে কিন্তু কিছু আলোচনা হবে না। এবং সেই রুলসকে ফলো করছে কিন্তু মোটামুটি 20 to 30% স্টুডেন্টস, যারা ধরো রেগুলার বেসিসে পড়াশোনা করছে, তারা ইন্টারভিউ দিচ্ছে, এবং ইন্টারভিউয়ের পরে তারা এতটাই কনসার্ন যে তারা আমাকে জিজ্ঞাসা করছে যে ম্যাম আমার ইন্টারভিউ কেমন হলো, আমার কোন কোন জিনিসে আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, কোন বিষয়টা পড়লে ভালো হয়, কোন বিষয়গুলোর ওপরে ফোকাস করব। হ্যাঁ, এগুলো কিন্তু তারা কনসার্ন সেই বিষয়ে, আমি তো দেখতে পাচ্ছি। তো আমার মনে হয়েছে যে আজকে আবারও সেই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, যে যে বিষয়গুলো নিয়ে মেনলি তোমাদের ভালো করে বিষয়গুলোকে দেখা উচিত বা কনসেপ্ট ক্লিয়ার করা উচিত। ইন্টারভিউ বোর্ডে গিয়ে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয়, আর তুমি কিভাবে বসলে, কিভাবে কথা বললে, সেটার থেকেও মেন ইম্পর্ট্যান্ট যেটা বিষয় হয়, আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইন্টারভিউতে তুমি তোমার সাবজেক্ট নলেজটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে আসছো কম টাইমের মধ্যে দিয়ে। তোমার মধ্যে যে সাবজেক্টের দক্ষতা রয়েছে, তোমার সাবজেক্টের যে জ্ঞান রয়েছে, সেটা কতটা প্রকাশিত হচ্ছে 15 মিনিটে, 20 মিনিটে, কতটা সেটা প্রকাশিত, সেটাই কিন্তু ইন্টারভিউ বোর্ডে দেখা হয়। তুমি কি জামা পরলে, খারাপ পরলে না ভালো বললে, টিচারদের বয়েই গেল, টিচাররা এত কিছু ভাবেন না কখনো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নম্র ভদ্র, সবাই সবার মতো করে ভালো ড্রেস সেটা পরে আসো সবসময় কাম্য। সে শাড়ি পরো, চুড়িদার পরো, বা এইদিকে তুমি প্যান্ট শার্ট পরো, বা যাই পরো না কেন, একটা নর্মাল ভদ্রসভ্য ড্রেস, কারণ তুমি তো টিচার হতে যাচ্ছ, সেটা খুব ইম্পর্টেন্ট। বাট এগুলোর দিকে এতটা ফোকাস করার দরকার নেই, এতটা কোনো প্রয়োজন নেই। প্রয়োজন যেটা, সেটা হচ্ছে তোমার সাবজেক্টের প্রতি তোমার কতটা দক্ষতা আছে, সেটা প্রকাশ করা। আর আরেকটা জিনিস এখানে ম্যাটার করছে, আমি যা দেখছি যে প্রচুর স্টুডেন্ট আমাকে এটা বলছে যে ম্যাম আমি পড়েছি সব কিছু খুব ভালো করে পড়েছি, কিন্তু আমি যখন আপনার সামনে বলতে যাচ্ছি আমি ফাম্বেল করে যাচ্ছি, আমি ভুলে যাচ্ছি, আমার এগুলো ঠিক মনে থাকছে না আর গিয়ে। ঠিক আছে, তার জন্য আমার মনে হয় যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এটা, যে প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার করা, কনসেপ্ট ক্লিয়ার, কোনো কিছু মুখস্থ করা না, প্রত্যেকটা বিষয়ের যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে। যে কোনো বিষয় সম্পর্কেই তোমাকে প্রশ্ন করা হোক না কেন, তাকে যেন তুমি 2-3 লাইন 4 লাইনের মধ্যে, লিমিটেড আমি বললাম, 2-3-4 লাইন 4 লাইনের মধ্যে তুমি যেন তাকে বলে দিয়ে আসতে পারো, তুমি যেন সেখানে আটকে না যাও। এইটা মেন ইম্পর্টেন্ট। ইন্টারভিউতে অনেক সময় পাওয়া যায় না, বাট ওই 3-4 মিনিটে কোনো একটা টিচার তোমাকে কোনো একটা প্রশ্ন করলেন, সেটাকে 3-4 মিনিটে তুমি রিপ্রেজেন্ট করছো, সঠিক বক্তব্যটা ওখানে বলে দিয়ে আসছো। ইন ডিটেলড এত কিছুর প্রয়োজন নেই, 3-4 মিনিটে বলে আসাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এটা, যে সাবজেক্টের প্রতি নলেজ থাকা, ক্লিয়ার, সাবজেক্টের পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকা, কনসেপ্ট ছাড়া, বই পড়া ছাড়া কোনো নোট, কোনো মেটেরিয়াল, কোনো কিছুর কোনো গুরুত্ব নেই। সেটা না তো এসএলএসটি পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, গ্র্যাজুয়েশনের পরীক্ষায়, মাস্টার্সের পরীক্ষায়, বা নেট সেটও দিতে গেলে আমি তোমাকে বলছি, কোনো মেটেরিয়াল, কোনো নোট যদি তোমার কাছে থাকে, সেগুলোকে সরিয়ে দাও, তোমার চোখের সামনে থেকে সরিয়ে দাও। ওই পড়ে তুমি কোনোদিন কোনো কিছু কোয়ালিফাই করতে পারবে না, ইনক্লুডিং ইন্টারভিউতে আমি তোমাকে এখানে বলছি যে তুমি কোয়ালিফাই করতে পারবে না এইসব পড়ে। তার জন্য যেটা দরকার হবে, যে বইগুলো আছে সেই বইগুলোকে তোমার ভালো করে পড়া। এবার ইন্টারভিউতে অনেক স্টুডেন্টসের এটা বক্তব্য আছে যে আমি শুধু কি 11-12-এরই যে সিলেবাস সেটাই কি আমি দেখে যাব, নাকি তার বাইরেও কিছু দেখে যাব। আমার সাজেশন, আমার ব্যক্তিগত সাজেশন, আমার পড়িয়ে যেটা অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে আমি বলছি যে মোটামুটি ভাবে গ্রাজুয়েশনের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা সকলের দেখে যাওয়া উচিত।
যদিও এখন যদি গ্র্যাজুয়েশনের কথা বলো, সেখানে অনেক অনেক কিছু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে। কিন্তু মেনলি যেটা বিষয়, সেটা যদি তুমি একটা ইন্ডিয়ান ফিলোসফি, একটা ওয়েস্টার্ন ফিলোসফি, তার সাথে সাথে ইন্ডিয়ান ফিলোসফির সাথে যেহেতু ইন্ডিয়ান এথিক্সটা তার মধ্যে যেহেতু যুক্ত আছে, সেই ইন্ডিয়ান এথিক্সের পোর্শনটা একটু ভালো করে চোখ বুলিয়ে যাওয়া, একটু ভালো করে দেখে যাওয়া। ওয়েস্টার্ন ফিলোসফি আমি পার্টিকুলারলি পরপর পরপর বিষয়গুলোতে ঢুকবো। তাহলে আমি বললাম একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, আর একটা সেকেন্ড হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি, থার্ড হচ্ছে তোমার ইন্ডিয়ান এথিক্স, এই পোর্শনটা, ফোর্থ হচ্ছে লজিক। আমি লজিকে যখন তোমাদের প্রশ্ন করেছি, স্পেসিফিক্যালি আমি শুধুমাত্র 11-12-এর যে লজিক আছে আমি সেইটুকুর ওপর থেকেই তোমাদের প্রশ্ন করেছি। বাট তার বাইরে থেকে প্রশ্ন হবে না, তোমাকে কখনো 19 রুলস জিজ্ঞাসা করবেন না, এটার কিন্তু কোনো ইয়ে নেই ধরো। কারণ গ্র্যাজুয়েশনের লেভেলে 19 রুলস, কোয়ান্টিফিকেশন, এগুলোও কিন্তু আমরা পড়ে যাই, এগুলোও কিন্তু আমরা দেখে যাই। তো জানি না সেটা থেকে প্রশ্ন হবে কি না, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি মেনলি ফোকাস করেছিলাম, যেহেতু আমি এটা জানি যে প্রচুর স্টুডেন্ট এখানে আটকাবে 19 রুলস করতে গিয়ে, কোয়ান্টিফিকেশন করতে গিয়ে মাথা ঠিক থাকবে না। এই জন্য আমি শুধুমাত্র ফোকাস করেছি শুধু 11-12-এর লজিকের যে পোর্শনটুকু রয়েছে, আমি তার মধ্যে থেকে স্টুডেন্টসদের কিন্তু প্রশ্ন করেছি। বাট তার মানে তার বাইরে থেকে প্রশ্ন হবে না, সেটা কিন্তু নয়। আমি এটা একটু বলে দিলাম তোমাদের। আগে থেকে জেনে রাখা তো ভালো, তাহলে পড়ার তুমি সুযোগটা পাবে, পড়ার সময়টা তুমি পাবে। কারণ তারপরে আমি যদি এগুলো কথা বলি, তাহলে তো সেই সুযোগটাই পাবে না। আর তার সাথে সাথে আমি তোমাদের এটা বলেছি যে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি একটু দেখে যেও। কন্টেম্পোরারি প্রচুর ইন্ডিয়ান ফিলোসফার্সরা রয়েছেন, তার মধ্যে যেহেতু স্পেসিফিক্যালি স্বামীজির দর্শন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন তোমাদের সিলেবাসে আছে, তো এই পোর্শনটাও একটু ভালো করে দেখে যেও। তাহলে দেখে যেও কথাটার মানে হচ্ছে, তোমাকে যাই প্রশ্ন করা হোক না কেন, তুমি কনসেপ্ট ক্লিয়ার করে 3-4 লাইনের মধ্যে যেন পুরো বিষয়টাকে সামারি করে পড়ে ফেলতে পারো। হ্যাঁ, এবং আমি ইন্টারভিউ নিতে গিয়ে দেখলাম যে প্রচুর স্টুডেন্ট একটা জায়গায় গিয়ে আটকে গেছে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন সম্পর্কে তারা কিছুই জানে না। বাট 11-12-এর সিলেবাসে কিন্তু স্বামীজির দর্শন তোমার মিনিমাম অন্তত এটা জানা উচিত বলে আমি মনে করি, যে স্বামীজির দর্শন, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, কন্টেম্পোরারি কতজন ইন্ডিয়ান ফিলোসফার রয়েছেন, ইনক্লুডিং গান্ধীজির দর্শন, এটা জানা উচিত বলে আমি মনে করি। আমার এটা মনে হয়েছে এটা জানা উচিত। মানে আমি এক্সপেক্ট করব যে একজন স্কুল টিচার হিসাবে তুমি এই বিষয়গুলোকে জানবে। তাদের দর্শন সম্পর্কে তোমাকে যদি 3-4 লাইন, 5 লাইনও তোমাকে বলতে বলা হয় যে স্বামীজির দর্শন সম্পর্কে স্বামীজি কি বলেছেন, সেটাও যেন 4-5 লাইনে রিপ্রেজেন্টেড হয়, বা গান্ধীজি কি বলেছেন সেটাও তোমাদের পড়ে রাখা উচিত বলে আমার মনে হয়। আমার এটা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, আমি ব্যক্তিগত বক্তব্য শেয়ার করছি। এটার সাথে কিন্তু অন্য অনেক স্টুডেন্ট বা অন্য অনেক টিচারদের সেটা আলাদা মত থাকতে পারে, এটা আমার মত। হ্যাঁ, তো তাহলে আমরা পার্টিকুলারলি কোন কোন বিষয় তাহলে পড়ছি? ইন্ডিয়ান ফিলোসফি পড়ছি, ওয়েস্টার্ন ফিলোসফি পড়ছি, ইন্ডিয়ান এথিক্স পড়ছি, লজিক পড়ছি, আর কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফিতে 2-3 জন দার্শনিকের সম্পর্কে আমরা পড়ছি। হ্যাঁ, বেসিক্যালি ইন্টারভিউ বোর্ডে টিচাররা যেটা দেখতে চান যে সামগ্রিকভাবে দর্শন সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, সামগ্রিকভাবে ইন জেনারেল প্রতিটা ছোট ছোট বিষয়ের উপরে তুমি জানো কিনা, এটাই টিচাররা দেখতে চান ইন্টারভিউতে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অথেন্টিক বইগুলো ভালো করে পড়া। আর এতদিন আমি তোমাদের ইংরেজি বই পড়িয়েছি, বাট ইন্টারভিউয়ের সময় এসে কিন্তু আমি আমার ধারা চেঞ্জ করেছি, এবং আমি বলেছি যে যেগুলো তোমার সামনে বাংলা বই আছে, তোমরা সেই বাংলা বইগুলোই পড়ো। যাদের কাছে যে বই আছে, কারোর কাছে ভারতীয় দর্শন সম্পর্কে গোবিন্দচরণ ঘোষের বই থাকতে পারে, তুমি সেই বইটা পড়ো। আবার কারোর কাছে কিন্তু তোমার সমরেন্দ্র ভট্টাচার্যেরও বই থাকতে পারে, সেই বইটাই তুমি পড়ো। হ্যাঁ, আমি এটাই বলেছি। এখন আর ইংরাজির কাছাকাছি যেতে যেও না, অসুবিধা হবে, তোমরা পারবে না। তো তুমি বাংলা বইগুলো পড়ো। হ্যাঁ, আমার ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো তো অথেন্টিক ইংরাজি বইয়ের বাংলা করেই সেই আলোচনাগুলো ওখানে করা আছে। যাই হোক, সেটা পরের বিষয়। এবার আমি যদি ইন্ডিয়ান ফিলোসফিতে পার্টিকুলারলি আসি, তাহলে তোমাকে ইন্ডিয়ান ফিলোসফি থেকে কি পড়তে হবে? ইন জেনারেল যেটা তোমার জানা উচিত বা যেটা তোমার বোঝা উচিত, প্রথমেই যেটা আমরা, ভারতীয় দর্শন কাকে বলে, দর্শন এবং ফিলোসফি শব্দটার মধ্যে কি পার্থক্য আছে বলে মনে করা হয়, আদৌ কি তুমি মনে করো যে ফিলোসফি এবং দর্শন শব্দটা একই অর্থে ব্যবহার হয় না, নাকি একই অর্থে ব্যবহার হয়? তোমার দৃষ্টিভঙ্গি সেটা, সেটা হচ্ছে 1 নাম্বার, সেই বিষয়টা তোমাদের জানা উচিত। তার সঙ্গে সঙ্গে ভারতীয় দর্শনের কি কি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো পাশ্চাত্য দর্শন থেকে ভারতীয় দর্শনকে আলাদা করে,
ঠিক আছে? সেই বিষয়গুলো সম্পর্কেও তোমার একটা সম্যক ধারণা থাকা উচিত বলে আমি মনে করি। প্রথম তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ভারতীয় দর্শনে, আমি জাস্ট ইন জেনারেল আলোচনা করছি, আমার মনে হয়েছে যে এই বিষয়গুলোতে ফোকাস থাকা উচিত। নাস্তিক দর্শন এবং আস্তিক দর্শনের মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, কেন কাকে আমরা নাস্তিক দর্শন বলছি? সত্যি সত্যি যারা ঈশ্বর মানে বা সত্যি সত্যি যারা পরলোক মানে তাদেরকে কি আস্তিক বলা হয়, নাকি বেদের প্রামাণ্য যারা স্বীকার করে তাদেরকে আস্তিক বলা হয়? সুতরাং আস্তিক নাস্তিক সম্প্রদায়ের মধ্যে কি মতপার্থক্য আছে এটা জানা উচিত। তারপরে যেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে এই যে ভারতীয় দর্শনে যে পুরুষার্থের যে কনসেপ্ট আছে, অর্থাৎ আমাদের ভারতীয় দর্শনে, আস্তিক দর্শনে চারটে পুরুষার্থ স্বীকৃত: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, চারটে পুরুষার্থ স্বীকৃত। এই চারটে পুরুষার্থ সম্পর্কে একটু পুঙ্খানুপুঙ্খ জানা, অর্থাৎ তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা অর্থ এবং কামের থেকেও যে ধর্ম সম্পর্কে জানা, যে ধর্ম শব্দটির কি অর্থ, ধর্ম কথাটি কি অর্থে ব্যবহৃত হয়, বৈদিক বৈদিক দর্শনে যে ঋত শব্দটি ব্যবহার হয়েছে সেটা কি আদৌ ধর্ম অর্থে ব্যবহার হয়েছে না কোন অর্থে ব্যবহার হয়েছে? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ধর্ম শব্দটার একাধিক অর্থ কিন্তু আমাদের ভারতীয় দর্শনে রয়েছে। কোন অর্থে ধর্ম শব্দটাকে প্রয়োগ করা হচ্ছে? এটা কি কর্তব্য অর্থে প্রয়োগ করা হচ্ছে, নাকি একটা অমোঘ নৈতিক নিয়ম অর্থে প্রয়োগ করা হচ্ছে? ধর্ম হলো তা যা মানুষকে, যা সবকিছুকে ধারণ করে রাখে, তাই হচ্ছে ধর্ম। সুতরাং ধর্ম সম্পর্কে এই আলোচনাটা কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এই প্রসঙ্গে বিভিন্ন ধরনের যে ধর্ম, সেই ধর্মের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ সাধারণ ধর্ম কাকে বলে, যেটা প্রত্যেক মানুষের বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম ভেদে প্রত্যেকটা মানুষের কাছে পালনীয় ধর্ম, সেই সাধারণ ধর্ম মানুষের কি কি হওয়া উচিত, প্রত্যেকটা মানুষকে সেটা পালন করা উচিত, সদা সত্য কথা বলা, কাউকে অপ্রিয় সত্য কথা না বলা, এবং এছাড়াও প্রত্যেকটা মানুষকে যে ধর্ম পালন করার কথা বলা হয়েছে কাকে বলে সাধারণ ধর্ম সেটাও জানা উচিত। এবং তার সাথে সাথে কাকে বলে বিশেষ ধর্ম, অর্থাৎ বর্ণ এবং আশ্রম ভেদে বর্ণ ধর্ম কাকে বলে, আশ্রম ধর্ম কাকে বলে, কোন কোন কিসের মানদণ্ডের ভিত্তিতে বর্ণ ধর্ম প্রত্যেকের নির্ধারিত হয়েছে, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে আহ, এইটা কিভাবে নির্ধারিত হয়েছে বর্ণ ধর্ম, সেটা জানা উচিত। এবং তার সাথে সাথে আশ্রম ধর্ম সম্পর্কে প্রত্যেকটা আশ্রমের কি পালনীয় ধর্ম হওয়া উচিত সেই বিষয়গুলোও কিন্তু তোমাদের পড়া উচিত, সেই বিষয়গুলো তোমাদের জানা উচিত। এর সঙ্গে সঙ্গে ঋণ বলতে কি বোঝো, এগুলো ইন জেনারেল কনসেপ্ট, পুরো ভারতীয় দর্শনের পরিপ্রেক্ষিতে এগুলো আলোচনা হয়, ঠিক আছে? ঋণ শব্দটার অর্থ কি আছে, কত প্রকার ঋণ স্বীকার করা হয় ভারতীয় দর্শনে, যজ্ঞ শব্দটির কি অর্থ, হ্যাঁ, যজ্ঞ কথাটা কি অর্থে ব্যবহৃত হয়, কত প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে, যজ্ঞ অর্থ কি, এই জায়গাগুলো ইন জেনারেল ভারতীয় দর্শনে কিন্তু তোমাদের দেখা উচিত বা বোঝা উচিত। এর সঙ্গে সঙ্গে ইন জেনারেল ভারতীয় দর্শনে আমার তো এটা, হ্যাঁ, কর্মবাদ কি, হ্যাঁ, কর্মবাদের মেন থিওরি কি, অ্যাজ ইউজুয়াল সো ইউ রিপ, তুমি যেমন কর্ম করবে তেমন তুমি ফল পাবে, এর অর্থটা কি? হ্যাঁ, এই প্রসঙ্গে ভগবদ গীতার নিষ্কাম কর্ম কি, লোকসংগ্রহ কথাটির অর্থ কি, জন্মান্তর কর্মবাদের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িত, ভারতীয় দর্শনে কেন জন্মান্তরবাদকে স্বীকার করা হয়েছে, এগুলো ইন জেনারেল কনসেপ্ট। এগুলো এর উত্তরগুলো দু চার লাইনে দু চার লাইনে করে কিন্তু অবশ্যই তোমাদের দেখে রাখা উচিত। এটা তো গেল ইন জেনারেল ভারতীয় দর্শন। এবং তার সাথে সাথে যেটা এবার তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে প্রথমেই তিনটে যে সম্প্রদায়, অর্থাৎ চার্বাক দর্শন, জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন সম্পর্কে একটা সামগ্রিক বোধ। প্রত্যেকটা দর্শনেরই দেখবে তিনটে পার্ট আছে, একটা হচ্ছে তাদের মেটাফিজিক্স, একটা হচ্ছে তার এপিস্টেমোলজি, এবং আরেকটা হচ্ছে তাদের এথিক্স। প্রত্যেকটা দর্শনেরই তুমি মেটাফিজিক্যাল পার্ট, প্রত্যেকটা দর্শনেরই এথিক্যাল পার্ট, আর প্রত্যেকটা দর্শনেরই কিন্তু তোমার এপিস্টেমোলজিক্যাল পার্ট, সেটা কিন্তু তোমার জানা উচিত। প্রথমে এটা জানা উচিত যে এপিস্টেমোলজিতে কি আলোচনা হয়, মেটাফিজিক্সে কি আলোচনা হয়, এথিক্সে কি আলোচনা হয়। এবং প্রথমেই চারবাক, জৈন এবং বৌদ্ধ তিনটে নাস্তিক দর্শন সম্পর্কে তোমাকে একটু ডিটেলসে জানতে হবে। হ্যাঁ, চারবাক দর্শনের সঙ্গে, চারবাককে কেন চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয়, চারবাক দর্শনের সঙ্গে বাকি দুটো দর্শন সম্প্রদায়ের কি পার্থক্য, বৌদ্ধ এবং জৈন দর্শনের মধ্যে কি পার্থক্য, প্রত্যেকটি দর্শনের প্রতিষ্ঠাতাকে, প্রত্যেকটি দর্শনের আকর গ্রন্থ কি, প্রত্যেকটি দর্শনের
তোমার এপিস্টেমোলজিক্যাল ভিউ, অর্থাৎ যেখানে প্রমা এবং প্রমাণ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এবং কেন, সাপোজ আমি যদি বলি যে চার্বাকরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ রূপে স্বীকার করেন, তোমার অনুমান উপমান শব্দবোধকে চার্বাকরা প্রমাণ রূপে স্বীকার করেন না, সুতরাং চার্বাকদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ থেকে কিভাবে চার্বাকদের আধিবিত্যক মতবাদ নিঃসৃত হয়? যত তুমি কনসেপ্টগুলোকে পড়বে, কনসেপ্টগুলোকে জানবে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু তুমি উত্তরগুলো খুব সহজে সেখানে দিয়ে আসতে পারবে। যে চার্বাকদের জ্ঞানতাত্ত্বিক মতবাদকে যদি আমি স্বীকার করে নিই, তাহলে চার্বাকদের আধিবিত্যক মতবাদ কিন্তু জ্ঞানতাত্ত্বিক মতবাদ থেকে নিঃসৃত হয়। তাহলে জ্ঞানতাত্ত্বিক মতবাদে কেন চার্বাকরা অনুমানকে প্রমাণ রূপে স্বীকার করেন না, কেন চার্বাকরা শব্দকে প্রমাণ রূপে স্বীকার করেন না, কেন তারা শুধুমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ হিসেবে স্বীকার করেন, এটা তো আমরা বিস্তারিত জানবই। তার সঙ্গে সঙ্গে চার্বাকদের যে তোমার আধিবিত্যক মতবাদ, অর্থাৎ ভূত চতুষ্টয়বাদ কাকে বলে বা চার্বাকদের দেহাত্মবাদ কাকে বলে, জাস্ট পুরো ইন ডিটেলড না, 3-4 লাইনে যেন তুমি সেটাকে রিপ্রেজেন্ট করতে পারো পুরো বিষয়টাকে, সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। এবং তার সাথে সাথে চার্বাকদের যে নীতিবিদ্যা, চার্বাকরা 4টি পুরুষার্থের মধ্যে অর্থ এবং কামকেই তারা পুরুষার্থ রূপে মনে করেন, কেন চার্বাকদের কাছে কাম হচ্ছে প্রধান, অর্থ হচ্ছে গৌণ, কেন তারা স্বীকার করেন, এই বিষয়গুলো জানতে হবে। চার্বাক দর্শন থেকে বেসিক যে জায়গাগুলো, যে জায়গাগুলো থেকে যে কোনোভাবে প্রশ্ন হতে পারে, সেই জায়গাগুলো একটু দেখে যেতে হবে, কনসেপ্টটা একটু দেখে যেতে হবে, নিজেই নিজে ভাবতে হবে। হ্যাঁ, যখন তুমি বই পড়বে তখন নিজেই নিজে ভাবতে হবে, ও তার কারণ, তাহলে এই কারণেই চার্বাক তো তাদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ থেকে তাদের আধিবিত্যক মতবাদ নিঃসৃত হয়েছে। আচ্ছা, চার্বাকরা ভূতকে স্বীকার করতে পারলেন না, হ্যাঁ, কীর্তি অব তেজমরুদ বোমকে তারা স্বীকার করতে পারলেন না, তারা চতুর্ভুত স্বীকার করলেন, পঞ্চমহাভূত স্বীকার করতে পারলেন না, কেন স্বীকার করতে পারলে না? তার মানে সেটাও তাদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ থেকে নিঃসৃত হয়েছে যে চার্বাকদের মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, সুতরাং বাকি কোনো কিছুকে তারা মানছেন না। সুতরাং পঞ্চমহাভূত হিসাবে পঞ্চভূত যেটা বোমকে তারা স্বীকার করছেন না। এই বিষয়গুলো, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো তোমাদের কিন্তু দেখতে হবে, জানতে হবে। এটা তো গেল চার্বাক। তারপরে জৈন দর্শনের, জৈন দর্শনের যেটা বিষয়, যে জৈনদের জ্ঞান সম্পর্কে মতবাদটাও দেখো, জৈন শব্দের কি অর্থ, জৈন দর্শনে তীর্থঙ্কর শব্দের কি অর্থ, কতজন তীর্থঙ্করের নাম পাওয়া যায়, জৈনদের যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মধ্যে বিশেষত্ব কি ছিল, জৈনদের আধিবিত্যক মতবাদ, জৈনদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ এবং জৈনদের এথিক্যাল যে ভিউ, সেটাও আমাদের ভালো করে জানতে হবে। জৈনদের আমরা সকলেই জানি যে জৈনদের আধিবিত্যক মতবাদ তোমার অনেকান্তবাদ, জৈনদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ হচ্ছে তোমার সাতবাদ। কিভাবে অনেকান্তবাদ থেকে সাতবাদ নিঃসৃত হয়? সাত, সাত শব্দের অর্থ কি? সাতবাদ কি আখেরেই সংশয়বাদের দিকেই আমাদেরকে টেনে নিয়ে যায়? হ্যাঁ, এবং সেক্ষেত্রে সপ্তভঙ্গি নয় বলতে কি বোঝানো হয়, নয় শব্দের অর্থ কি? নয় শব্দের অর্থ হচ্ছে অবধারণ। আর তার সাথে সাথে জৈন দর্শনে দ্রব্য সম্পর্কিত যে আলোচনা, হ্যাঁ, আমরা অলরেডি এগুলো ইন্টারভিউ বোর্ডে আলোচনাই করেছি, যে তোমার কত রকমের দ্রব্যকে স্বীকার করা হয়, অস্তিকায় দ্রব্য অনস্তিকায় দ্রব্যের মধ্যে কি পার্থক্য, এবং বিভিন্ন বিষয় সম্পর্কে ছোট 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 করে জানা। যেমন পুদ্গল শব্দের কি অর্থ, সঙ্গে সঙ্গে তোমাকে এটা বলতে হবে যে পুরায়ন্তি গলন্তি চ, পুদ্গল অর্থে কি ব্যবহার করা হয়েছে, ধর্ম এবং অধর্ম এই শব্দ দুটো কি অর্থে জৈন দর্শনে ব্যবহার করা হয়েছে, ধর্ম মানে কি পুণ্য আর অধর্ম মানে কি পাপ, এই অর্থেই কি ব্যবহার করা হয়েছে, না সেই অর্থে ব্যবহার করা হয়নি। অনস্তিকায় দ্রব্য হিসাবে কালকে কেন স্বীকার করা হয়েছে? হ্যাঁ, এটাও একটা প্রশ্ন, ভালো প্রশ্ন হতে পারে। মোক্ষ সম্পর্কে জৈনদের কি বক্তব্য, তারা তো মোক্ষকে স্বীকার করেছেন, হ্যাঁ, কি বক্তব্য, এটা তোমাকে জানতে হবে। তার মানে প্রত্যেকটা দর্শনের জ্ঞানতাত্ত্বিক মতবাদ, মেটাফিজিক্যাল মতবাদ এবং তার নীতি বিদ্যা সম্পর্কে মতবাদ, অর্থাৎ জৈনদের দর্শনে পঞ্চমহাব্রত কি, অনুব্রত কি, এগুলোও আমাদের একটু দেখে নিতে হবে যাতে অসুবিধে না হয়। তারপরে বৌদ্ধ দর্শন, বৌদ্ধ দর্শনেরও তাই, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে, তার জীবনীটা একটু ভালো করে জানা, যে তিনি কোথা থেকে এসেছেন, কে ছিলেন, তার পূর্ব জীবন কেমন ছিল, তার পরবর্তী জীবন কেমন ছিল, তিনি কিভাবে বোধি লাভ করলেন, তারপরে তার মারা যাওয়ার পর থেকে, তিনি তো নিজে কোনো গ্রন্থ লিখে যাননি, গৌতম বুদ্ধ নিজে একজন এথিক্যাল টিচার, তো এথিক্যাল টিচার হয়ে তারপরে তার বক্তব্যগুলো পরবর্তীকালে কাদের দ্বারা রিপ্রেজেন্টেড হলো, হ্যাঁ,
একটা গল্পের মতো করে আমি বলতে চাইছি, যে গল্পের মতো করে পুরো বিষয়গুলোকে জানা। এখনো তোমাদের হাতে সময় আছে। অনেকেই বলছো আমাকে ফোন করে, আর কোথায় কি সময় ম্যাম, ক্লাসগুলোও দেখার মতো আর সময় পাচ্ছি না। ঠিক আছে, আমার 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 এটা বলতে খুবই লাগছে যে আমার কাছে প্রচুর স্টুডেন্ট যখন ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছিল, তোমার পরীক্ষা যেদিন হবে 14 তারিখ, তার ঠিক 20 দিন বা 25 দিন আগেও প্রচুর স্টুডেন্ট কিন্তু গ্রুপে অ্যাড হয়েছিল পড়ার জন্য। এবং তারা 25 দিনের মধ্যে কিন্তু প্রায় 350-400 ক্লাসেস দেখে তারা কমপ্লিট করেছিল। হ্যাঁ, কমপ্লিট করে কিন্তু তারা পরীক্ষা দিতে বসেছিল, এবং তারা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো রেজাল্টও তারা কিন্তু করেছে। সুতরাং কারোর যদি ইচ্ছে থাকে, হ্যাঁ, ইচ্ছে থাকলেই উপায় হয়, ইচ্ছে না থাকলে উপায় কখনো হয় না। কারণ তোমরা বেশিরভাগ টাইমটা নষ্ট করছো শুধুমাত্র এটা ভেবে আমার কি হবে, এটা যেটা তোমার হাতে নেই সেটা ভেবেই নষ্ট করছো। সুতরাং পড়াটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে সেখানে। যাই হোক, সেগুলো তো বিষয়ে আবারও পরে আসবো। এবার বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনে আমরা এটা তো জানতেই হবে যে গৌতম বুদ্ধ নিজে কোনো গ্রন্থ লিখে যাননি। তার পরবর্তীকালে বিভিন্ন ধরনের সম্মেলন হয়েছিল, বৌদ্ধ সম্মেলন হয়েছিল, এবং সেখানে গৌতম বুদ্ধের যারা সমর্থক, যারা শিষ্য, তারা ওই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। সম্রাট তোমার অশোকও কিন্তু এরকম একটা বৌদ্ধ সম্মেলন তিনি করেছিলেন পাটলিপুত্রে। হ্যাঁ, তো তারপরেই ত্রিপিটক রচনা হয়। ত্রিপিটক কথাটির কি অর্থ, সুত্ত পিটকে কি আলোচনা হচ্ছে, বিনয় পিটকে কি আলোচনা হচ্ছে, অভিধম্ম পিটকে কি আলোচনা হচ্ছে। তারপরে গৌতম বুদ্ধের প্রধান যে বক্তব্য তাদের শিষ্যদের দ্বারা রিপ্রেজেন্টেড হচ্ছে, সেটা হচ্ছে 4টি আর্য সত্য। 4টি আর্য সত্যে কি কি বলা হয়েছে, জাস্ট বেসিক সামারি, আমি সামারি বলছি কিন্তু বেসিক সামারি আলোচনা করছো। যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের কারণ নিয়ে আলোচনা করতে গিয়ে প্রতীচ্য সমুৎপাদবাদ নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে দ্বাদশ নিদান নিয়ে আলোচনা হচ্ছে, পাস্ট লাইফ, প্রেজেন্ট লাইফ, ফিউচার লাইফ নিয়ে আলোচনা হচ্ছে দ্বাদশ নিদানে গিয়ে। তারপরে বলা হচ্ছে যে দুঃখের নিরোধ সম্ভব, এবং নিরোধের উপায় হিসাবেও কিন্তু তোমার বিভিন্ন পথগুলোর কথা বলা আছে, অষ্টাঙ্গিক মার্গের কথা বলা আছে, সম্যক দৃষ্টি থেকে একদম সম্যক সমাধি অব্দি 8টা মার্গের কথা বলা হচ্ছে। এবং সেই 8টা মার্গকে প্রজ্ঞাশীল এবং সমাধিতে সেটা ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরেই বৌদ্ধ দর্শনের যে বেসিক বক্তব্যগুলো আসছে, যে প্রতীচ্য সমুৎপাদবাদের থিওরি কি, নৈরাত্যবাদের থিওরি কি, ক্ষণিকত্ববাদের থিওরি কি, এবং তারপরে আসছে যেটা, সেটা হচ্ছে 4টে যে বেসিক স্কুল রয়েছে হীনযান মহাযান সম্প্রদায়ে, যে 4টে স্কুলের কথা আমরা জানতে পারি, সেই 4টে স্কুলের বেসিক ডিফারেন্সেস কি, তাদের মতবাদের মধ্যে কারা বস্তুবাদী কারা ভাববাদী, বস্তুবাদের মধ্যে কি কি ডিফারেন্স আছে, ভাববাদের মধ্যে কি কি ডিফারেন্স আছে। মানে ফোকাসটা থাকবে এটা যে মেন কনসেপ্টটুকুকে বইয়ের মধ্যে থেকে তোমার তুলে আনা। তার জন্য তোমার যদি এটা মনে হয় যে শুধু বই পড়ে আমি খাতায় নোট ডাউন করে নেবো, সেই বিষয়গুলোকে আমি করতে পারবো, সেটা তো অসুবিধে নেই। আবার ক্লাস রেকর্ডিং গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে শুনে সেখান থেকে আমি আমার মতো করে একটা সামারি রেডি করব, যে বৌদ্ধ দর্শনের টোটাল আমি এইটুকু জানতে পারলাম, এইটুকু আমি সামারি করতে পারলাম, এক একটা ক্লাস থেকে ছোট 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 সামারি সামারি তৈরি করা। হ্যাঁ, সেই সামারিগুলোকে বারবার বারবার করে দেখা, এটাও কিন্তু একটা ভালো ওয়ে আউট হতে পারে। আমি এটা বলছি, সাপোজ ধরো বৌদ্ধ দর্শনের ওপরে প্রায় ধরে নিলাম 7টা 8টা 9টা 10টা ক্লাস আছে, যা হোক না কেন, বৌদ্ধ দর্শনের ক্লাসগুলো তুমি যদি টার্গেট নাও যে আমি 2 দিনের মধ্যে বৌদ্ধ দর্শনের ক্লাসগুলো শুনে কমপ্লিট করব। হ্যাঁ, শুনে জাস্ট একটা করে ক্লাস শোনার পর সেটাকে সামারি করে নেওয়া, যে এই এই বিষয়টুকু আমি জানতে পারলাম, একটা খাতা তৈরি করে নেওয়া আগামী 1 মাসের জন্য, এটা একটা ভালো কাজ হতে পারে। কিন্তু আমি এটা বলছি যে প্রত্যেকটা ক্লাস এবং তার সামারিটা তুমি নিজে লিখে রাখছো, ঠিক এইটুকু স্ট্রাকচারের মধ্যে সামারি লেখা আছে। এরকম সামারি করতে 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 2 পাতা যে বৌদ্ধ দর্শন সম্পর্কে তোমার উঠে এলো মেন তত্ত্ব, বিভিন্ন সাপোজ ধরো বিভিন্ন স্কুলগুলোর যে ডিফারেন্সেস, তাদের মতের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলোকে খাতায় সামারি করে নাও। প্রতি ইন্টারভিউতে বেসিক্যালি সামারিটাই জানতে চাইবে, সেখান থেকে তো ধরো তোমাকে বের করে নিয়ে আসতে হবে মেন মেন পয়েন্টগুলোকে, সেগুলোকে বের করে নিয়ে এসো, একটা সামারি খাতা তৈরি করো। ইন্ডিয়ানের একটা সামারি খাতা তৈরি করো, ওয়েস্টার্নের একটা সামারি খাতা তৈরি করো। প্রত্যেকটা ক্লাস শোনার পর জাস্ট ক্লাসের যে মেন জিস্টটুকুকে খাতার মধ্যে নোট ডাউন করে নাও। ঠিক আছে, যেমন বৌদ্ধ দর্শনের যেটা প্রথম ক্লাস, আমি আমার বৌদ্ধ দর্শন নিয়ে বলছি বলে আমি তোমাকে বলছি, বৌদ্ধ দর্শনের প্রথম ক্লাস, সেই প্রথম ক্লাসে গৌতম বুদ্ধের জীবনী নিয়ে আলোচনা করা হচ্ছে। গৌতম বুদ্ধের মৃত্যু হয়ে যাওয়ার পর যেখানে যে সম্মেলনগুলো হচ্ছে, সেই সম্মেলনগুলো নিয়ে বলা হচ্ছে, এবং কোন সম্মেলনে গিয়ে তার শিষ্যরা সিদ্ধান্ত নিচ্ছেন ত্রিপিটক রচনা হচ্ছে। ত্রিপিটক তো গৌতম বুদ্ধ নিচে লিখে যাননি। এবার ত্রিপিটক শব্দের কি অর্থ, মেন সামারি, মেন বক্তব্য, জাস্ট ওইটুকুকে খাতার মধ্যে তুলে নাও। 4টে আর্য সত্য ডিটেল তুমি ক্লাসগুলো শুনছো, কিন্তু মেন সামারি খাতার মধ্যে লিখে রাখছো। যে প্রথমটাতে বলা হচ্ছে প্রথম আর্য সত্য, সেটাতে বলা হচ্ছে দুঃখের কারণ, দুঃখ আছে, দুঃখের কারণের হিসাবে প্রতীচ্য সমুৎপাদবাদের কথা বলা হচ্ছে, প্রতীচ্য সমুৎপাদবাদের থিওরিটা হচ্ছে এই। হ্যাঁ, এবং সেখানে
গ্রহচক্র নিয়ে আলোচনা হচ্ছে, দ্বাদশ নিধান নিয়ে আলোচনা হচ্ছে, দ্বাদশ নিধানের এগুলো এগুলো এগুলো, আর সেখানে অতীত জীবন, বর্তমান জীবন এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এইভাবে আমি তোমাকে বললাম, ছোট 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 ভাবে খাতায় সামারি রেডি করা, এবং সামারি যখন করবে পুরো ক্লাসটা শোনার পর নিজে খাতার মধ্যে সেই সামারিটা তৈরি করবে, নিজে তৈরি করবে। কোনো বই দেখার দরকার নেই বা কোনো কিছু। হ্যাঁ, তুমি যদি মনেও করো সেক্ষেত্রে যে আমি বইটাকে একবার দেখে নেবো যে বাংলা বইটাতে কি আছে, দুটো মিলে তুমি খাতায় সামারি করে নাও। কতক্ষণ সময় লাগে এই কাজগুলো করতে? সময় তো লাগে না। তারপরে ন্যায় দর্শন, ধরো বৌদ্ধ দর্শন সম্পর্কে যখন আলোচনা হলো, বৌদ্ধ দর্শনের স্কুলগুলো সম্পর্কে জানলে, একদম জিস্ট করে তুমি জানলে যে বস্তুবাদ এবং ভাববাদের মধ্যে কি ডিফারেন্স, বস্তুবাদী সম্প্রদায়ের যে রয়েছে বৈভাষিক এবং সৌতান্ত্রিক সম্প্রদায়, তাদের মধ্যে কি পার্থক্য, আবার মহাযান সম্প্রদায়ের মধ্যে কি পার্থক্য, জাস্ট এইটুকু দেখে রাখলে মেন 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 বিষয়গুলো। কারণ আমার এটা ব্যক্তিগত আমার অভিমত এটা, যে এসএসসির ইন্টারভিউতে জটিল জায়গা থেকে ওনারা প্রশ্ন করবেন, কখনোই করবেন না। টিচাররা কখনো হ্যারাস করতে চান না বাকিদের। হ্যাঁ, কারণ তারা এখানে জানেন যে প্রচুর জন আছেন যারা স্কুল টিচারই আছেন এবং তারা কিন্তু ইন্টারভিউটা দিতে এসছেন। তাদেরকে অসম্মান করা কখনো কারোর কাজ হতে পারে না, কেউ করতেই পারেন না সেটা, আমি এটা জানি। তো এটা গেল বৌদ্ধ দর্শন। ন্যায় দর্শন সম্পর্কে বিস্তারিতভাবে একটুখানি পড়ার প্রয়োজন আছে, কারণ আমি এটা দেখেছি যে ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে বেশিরভাগ সময় ন্যায় দর্শন বা বেদান্ত দর্শন থেকে প্রশ্ন হয়। যেমন ন্যায় দর্শনের তো অনেক আলোচনা রয়েছে। বেসিক আলোচনা হচ্ছে এটা যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, নব্য ন্যায়ের কোথা থেকে সূত্রপাত হচ্ছে, কোন সাল থেকে সূত্রপাত হচ্ছে, কোথায় গিয়ে আমাদের প্রাচীন ন্যায় দর্শন শেষ হয়ে যাচ্ছে, নব্য ন্যায় দর্শন শুরু হচ্ছে। ন্যায় দর্শনে যে পদার্থ নিয়ে আলোচনা হচ্ছে, 16 প্রকার পদার্থ, কি কি পদার্থ নিয়ে এখানে আলোচনা হচ্ছে। ন্যায় দর্শনের সঙ্গে বৈশেষিক দর্শনের বেসিক কি পার্থক্য, কেন ন্যায় বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র দর্শন বলা হচ্ছে, একদম স্পেসিফিক্যালি দু এক লাইনে ন্যায় বৈশেষিক দর্শনকে কেন সমানতন্ত্র দর্শন বলা হচ্ছে, কোন কোন দিক থেকে তাদের মধ্যে পার্থক্য আছে। এবার ন্যায়ের তো একটা বিস্তারিত আলোচনা, ঠিক আছে, সেটা হচ্ছে ন্যায় দর্শনে যে জ্ঞানতাত্ত্বিক পার্ট বা তাদের যে এপিস্টেমোলজিক্যাল ভিউ আলোচনা হচ্ছে, সেখানে ন্যায়ের যে প্রমাণ সম্পর্কিত আলোচনা, প্রমা এবং অপ্রমা সম্পর্কিত আলোচনা, এগুলো কিন্তু খুব বেসিক আলোচনা, এগুলো কিন্তু সবার জানা উচিত। অনেকেই দেখলাম ন্যায় দর্শনে প্রমা সম্পর্কে আলোচনাটায় মানে তারা প্রত্যক্ষ সম্পর্কে জানে, অনুমান সম্পর্কে জানে, উপমান সম্পর্কে জানে, কিন্তু ন্যায় দর্শনে প্রমা এবং অপ্রমা বলতে কি বোঝায়, হ্যাঁ, প্রমা শব্দের অর্থ কি, অপ্রমা শব্দের অর্থ কি, এগুলো তারা জানে না, এগুলো পড়া হয়নি, জানে না, না এগুলো দীর্ঘদিন ধরে পড়া হয়নি। তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ, হ্যাঁ, যথার্থ অনুভবকে কেন প্রমা বলা হয়, প্রমার মধ্যে কোনগুলো ইনক্লুডেড, স্মৃতিকে কি আদৌ প্রমা বলা যায় কি না, হ্যাঁ, ন্যায় দর্শনের সত্যতার মানদণ্ড কি, হ্যাঁ, কার দ্বারা সত্যতাকে যাচাই করা যায়, সফল প্রবৃত্তি জনকত্ব শব্দটির অর্থ কি। এই এই যে এই বেসিক কনসেপ্টগুলো খাতার মধ্যে লিখে রাখলে এটা সবচেয়ে ভালো, আমি তোমাকে বললাম। কারণ ইন্টারভিউ এর সময় তুমি পুরো বই পড়ে যেতে পারবে না, তখন তুমি কিন্তু খাতাগুলো দেখে যেতে পারবে, এইটুকু আমার মনে হয়, আমি বলছি। তারপরে ন্যায় দর্শনে যে বিভিন্ন প্রমাণ সম্পর্কিত আলোচনা, অলরেডি ন্যায় দর্শন থেকে প্রচুর স্টুডেন্ট বলে ফেলেছো। ন্যায় ন্যায় দর্শনের প্রত্যেকটা প্রমাণ আছে, মানে তোমার প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ সম্পর্কে আলোচনা। আমি চেষ্টা করব যে, আমার খুব ইচ্ছা আছে তোমাদের লক্ষণা সম্পর্কেও কিন্তু ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন হতে পারে। আমার লক্ষণাটা কখনো আলাদা করে পড়ানো হয়নি, আর এত সময়ও তো নেই। ধরো প্রচুর স্টুডেন্ট আমাকে প্রচুরভাবে মেসেজ করছো এবং বলছো, ম্যাম এই টপিকটা পড়িয়ে দিলে ভালো হয়, ওই টপিকটা পড়িয়ে দিলে ভালো হয়। এখন কি সেই অবকাশ আছে যে আমি তোমাকে কোনো টপিক পড়াবো, তোমার মনে হয় সেই সুযোগ আছে? হ্যাঁ, এখন আর পড়ানোর বেশি সুযোগ নেই, এখন শুধুমাত্র আমাকে ইন্টারভিউ নিতে হবে স্টুডেন্টসদের। হ্যাঁ, নিয়ে 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 তাদেরকে সড়গড় করাতে হবে, তাদেরকে অভ্যস্ত করাতে হবে। কারণ প্রচুর স্টুডেন্টের যেটা হচ্ছে যে আমি জানি কিন্তু আমি রিপ্রেজেন্ট করতে পারছি না। একটা কথা আমি তোমাকে এখানে খুব ক্লিয়ারলি বলছি, তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তুমি জানলে সেটাকে রিপ্রেজেন্টও করতে পারবে। তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ারের কোনো জায়গাতে অসুবিধা আছে, এই কারণে তুমি জেনেও তুমি সেটাকে রিপ্রেজেন্ট করতে পারছো না, তার কারণ তুমি বেসিক্যালি জানো না বিষয়টা। কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার নেই, হয়তো তুমি বই পড়ে মুখস্থ করেছো, এই জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই, তুমি বলতে পারছো না। এটাই খুব সিম্পল সোজা কথা। আমি জানি কিন্তু আমি রিপ্রেজেন্ট করতে পারছি না, এটা হয় না সাধারণত। হ্যাঁ, অনেক সময় হয়, বলতে গিয়ে আমি ভুলে যাই, বলতে গিয়ে আমি অনেক ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই, দু একজনের ক্ষেত্রে সেটা হয়, সবার ক্ষেত্রে সেটা হয় না। যাই হোক, এবার ন্যায় দর্শনে বিভিন্ন প্রকার প্রমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা, ন্যায়ের যে অসৎ কার্যবাদ তার লক্ষণ কি, ন্যায় দর্শনে অসৎ কার্যবাদকে কেন আরম্ভবাদ বলা হয়, ন্যায় দর্শনে কারণের লক্ষণ কি, ন্যায় দর্শনে কার্যের লক্ষণ কি, ন্যায় দর্শনে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কটা যুক্তি দেওয়া হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। তার সাথে সাথে তো বৈশেষিক দর্শন তোমার আছেই, যে বৈশেষিক দর্শনে বিভিন্ন ধরনের যে পদার্থের কথা বলা হয়েছে, সেই পদার্থ সম্পর্কে আলোচনা। বিভিন্ন জনই দেখলাম, খুব কম জনই বৈশেষিক দর্শন থেকে ডেমো দিয়েছে, সব থেকে বেশি স্টুডেন্টসরা
ওয়েস্টার্ন ফিলোসফি থেকে ডেমো দিয়েছে। যেহেতু আমি ওয়েস্টার্ন ফিলোসফিটা একটুখানি পড়িয়েছি, এই জন্য বিভিন্নভাবে ওয়েস্টার্ন ফিলোসফি থেকেই তারা ডেমো দিয়েছে। ইন্ডিয়ান ফিলোসফি যদি একবার পড়াতাম তাহলে ইন্ডিয়ান ফিলোসফি থেকেই তোমরা ডেমো দিতে। এবং এখানে মনে হলো যে ইন্ডিয়ান ফিলোসফি অনেকেরই কিন্তু, যারা পরবর্তীকালে আমার কাছে জয়েন করেছো, তাদের ইন্ডিয়ান ফিলোসফি ভালো করে পড়া হয়নি, কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফির ক্লাসেসগুলো তোমরা করেছো বলে সেখানে সত্যতার শর্তাবলী, বাচনিক জ্ঞানের শর্ত, সেই জায়গাগুলো থেকেই তোমরা কিন্তু ডেমো দিতে উৎসাহী হয়েছো, যেহেতু ওই বিষয়গুলো আমি তোমাদের পড়িয়েছি। তো ইন্ডিয়ান ফিলোসফিটাও কিন্তু তোমাদেরকে ভালো করে একবার দেখতে হবে। আমি তো বারবার বলেছি যে একটা ইন্ডিয়ান ফিলোসফি থেকে ডেমো আর একটা ওয়েস্টার্ন ফিলোসফি থেকে ডেমো, এই দুটো কিন্তু রেডি রাখা উচিত বলে আমার মনে হয়েছে। আমি তোমাদের সেটাই বলেছি। যাই হোক, সেটাও আসছি পরে। এবার বৈশেষিক দর্শন থেকে বিভিন্ন প্রকার পদার্থ সম্পর্কে আলোচনা, সেটার লক্ষণ কি আছে। যখনই কোনো বিষয় নিয়ে ইন্ডিয়ান ফিলোসফিতে বলবে, তার লক্ষণগুলো কিন্তু তোমাকে জানতে হবে। বিশেষ করে আমি যদি সাংখ্য দর্শনের ক্ষেত্রে আসি, সাংখ্য দর্শনের সৎকার্যবাদের লক্ষণে কি বলা হয়েছে, সাংখ্য দর্শনে প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তিতে কি বলা হয়েছে, সাংখ্য দর্শনে পুরুষের লক্ষণ কি, সাংখ্য দর্শনে কি বহু পুরুষবাদ স্বীকৃত, বহু পুরুষবাদের সমর্থনে সাংখ্যকারিকায় কি লক্ষণ দেওয়া হয়েছে। লক্ষণ ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে যখন বলবে, তার কোনো একটা দর্শন সম্প্রদায়কে নিয়ে যখন বলবে, তার লক্ষণগুলোও কিন্তু তোমাকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেটাও কিন্তু তোমাকে বলতে হবে। এবং একটা মানে কোটেশনের বিভিন্ন ধরনের যে টার্মগুলো ব্যবহার করা হয়েছে, সেটা কেন ব্যবহার করা হয়েছে, তার জাস্টিফিকেশন গুলো, সেটাও কিন্তু তোমাকে জানতে হবে। এবং আরেকটা জিনিসও দেখলাম যে সাংখ্য দর্শনের খুব ইম্পর্টেন্ট বিষয়, যে সাংখ্য দর্শনের 3 প্রকার যে দুঃখ স্বীকৃত, অনেকেরই কিন্তু এই 3 প্রকার দুঃখ সম্পর্কে ভুলে গেছে, পড়াই হয়নি দীর্ঘদিন ধরে। অনেকেই আবার মেসেজ করে বলছো যে ম্যাম, পরীক্ষার পর থেকে তো আমি বই খুলিনি এখন অব্দি, ম্যাম আমি 52 পেয়েছি, হ্যাঁ আমি কি ইন্টারভিউতে চান্স পাবো? হ্যাঁ। তো আমার খুব আশ্চর্য লাগলো কথাগুলো শুনে। যাই হোক, তারপর বলছে ম্যাম আমি 2-3 মাস ধরে তো বই খোলা হয়নি, পরীক্ষার পর থেকে আমি একদিনও বই খুলিনি এখন অব্দি। এটা কোনো খুব ক্রেডিটের কথা নয়। হ্যাঁ, এটা খুব ডিসক্রেডিটের কথা, যে তুমি তোমার পড়াশোনার ব্যাপারে বা তুমি তোমার চাকরির ব্যাপারে সিনসিয়ারিটি তোমার মধ্যে নেই। হ্যাঁ। সুতরাং যাদের সিনসিয়ারিটি আছে, আমার মনে হয় তাদের তাহলে পাওয়া উচিত, যারা এত পরিশ্রম করছে, যারা কম নাম্বার পেয়েও, 52 থেকে অনেক কম নাম্বার পেয়েও তারা পরিশ্রম করছে। হ্যাঁ, তাদের মধ্যে সিনসিয়ারিটি আছে। হ্যাঁ। তো যাই হোক, দেখলাম যে সাংখ্য দর্শনে যে 3 প্রকার যে দুঃখ কথা স্বীকার করা হচ্ছে, সেটা অনেকেই ভুলে গেছে। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখা উচিত। যোগ দর্শন সম্পর্কে আমি অবাক হলাম যে সমস্ত ভারতীয় দর্শনের মধ্যে যোগ দর্শনটাকে অনেকে সহজ বলে মনে করে। হ্যাঁ, যোগ দর্শনে বিভিন্ন প্রকার যে চিত্তভূমি, বিভিন্ন প্রকার যে চিত্তবৃত্তি, এটাই তো সবাই ভুলে গেছে। যখন আমি কাউকে চিত্তভূমি নিয়ে প্রশ্ন করছি, বিভিন্ন ধরনের সমাধি নিয়ে প্রশ্ন করছি, বা আমি এটা বলছি যে অষ্টযোগাঙ্গের মধ্যে অষ্টযোগাঙ্গ কি কি, তারা এটা কিন্তু পরিষ্কার বলে দিতে পারছে যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যখন আমি নিয়মের ভাগগুলো বলতে বলছি, তখন তারা আর পাচ্ছে না। বিভিন্ন প্রকার টার্মকে যখন আমি বলছি, বলো তো এই এই শব্দটার মানে কি, স্বাধ্যায় শব্দটার মানে কি, ঈশ্বর প্রণিধান কথাটার মানে কি, তখন তারা আর বলতে পারছে না। কনসেপ্ট ক্লিয়ার নেই, পড়াটা ঠিক মতো ভাবে হচ্ছে না। আমি এটুকু বলছি, সেজন্য বইগুলোকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে ভাবে দেখার কিন্তু দরকার আছে, বা ক্লাসগুলোকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে শোনার কিন্তু দরকার আছে। এ তো গেল সাংখ্য দর্শন। যোগ দর্শন, যোগ দর্শনের তো বিভিন্ন ধরনের ভাগ। হ্যাঁ, কেন স্বীকৃত? সাংখ্য দর্শনের মধ্যেও আছে। সাংখ্য দর্শনের প্রকৃতি পরিণামবাদ, সাংখ্য দর্শনের গুণ, সাংখ্য দর্শনে প্রকৃতির সংজ্ঞা প্রসঙ্গে কি বলা হয়েছে। হ্যাঁ, 3টে গুণকে কেন উপাদান কারণ বলা হয়েছে সাংখ্য দর্শনে, 3টে গুণের যে লক্ষণ, সপ্তগুণের লক্ষণ, রজগুণের লক্ষণ, তমগুণের যে লক্ষণ, সত্যম লঘু প্রকাশকম কেন বলা হয়েছে, সত্যগুণকে লঘু এবং প্রকাশক কেন বলা হয়েছে। হ্যাঁ, বা রজগুণের যে লক্ষণ উপষ্টম্ভকম চলঞ্চ রজ কেন বলা হয়েছে, তার মানে কি। হ্যাঁ, বা তমগুণের যে লক্ষণ, সেটাই বা কেন দেওয়া হয়েছে, এই 3 প্রকার গুণের মধ্যে কি পার্থক্য। এবং এই 3 প্রকার গুণের পার্থক্য অনুযায়ী তো আমাদের বর্ণ ধর্ম নিঃসৃত হয়েছে। হ্যাঁ, বর্ণ ঠিক হয়েছে এই 3 গুণের পার্থক্য অনুযায়ী। কারোর মধ্যে সপ্তগুণের প্রাধান্য প্রবল, তার জন্য সে হচ্ছে ব্রাহ্মণের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। যার মধ্যে রজগুণের প্রাবল্য প্রবল, সে হচ্ছে ক্ষত্রিয়ের অন্তর্ভুক্ত হয়েছে। কেন হয়েছে? তাহলে এই কনসেপ্টগুলোকে জানতে হবে না, এই কনসেপ্টগুলোকে বুঝতে হবে না? একটা টপিকের সাথে তো আর একটা টপিক ওতপ্রোতভাবে জড়িত, কেউ কারোর থেকে বিচ্ছিন্ন নয়। হ্যাঁ, তোমাকে সামগ্রিকভাবে টোটাল মিলে তোমাকে কিন্তু বিষয়টা পড়তে হবে বা জানতে হবে। যেমন মীমাংসা দর্শনে, মীমাংসা দর্শনে কে প্রতিষ্ঠাতা, তার আকর গ্রন্থের নাম কি, এটার উপর তো আমি ক্লাসও নিয়েছি। এবং তারপরে তারা কটা প্রমাণ স্বীকার করেছে, তার পরবর্তীকালে মীমাংসা দর্শনের কটি সম্প্রদায়ের কথা তুমি জানতে পেরেছো। তার মধ্যে প্রাভাকরদের কটা প্রমাণ স্বীকৃত, সেখানে 5ম প্রকার প্রমাণ সম্পর্কে কি আলোচনা হয়েছে, এক্সট্রা যেটা আছে প্রাভাকর সম্প্রদায়ের, সেটা ভাট্ট সম্প্রদায় এক্সট্রা কি বলা হয়েছে, বা মুরারি মিশ্র সম্প্রদায় সম্পর্কে তো
তুমি কিছু জানো কিনা, ভারতীয় দর্শনে খ্যাতিবাদ সম্পর্কে আলোচনা তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সৎ খ্যাতিবাদ, অসৎ খ্যাতিবাদ, খ্যাতিবাদ শব্দের অর্থ কি, দেখলাম এই খ্যাতিবাদের জায়গাটা অনেকেই ভুলে গেছো। ঠিক আছে, অনেকেরই এগুলো মনে নেই। কি সুতরাং খ্যাতিবাদ একটা বা কার্যকারণ সম্পর্ক একটা, এটাও কিন্তু একটা ইন জেনারেল টপিক, যেটা কিন্তু তোমাদের পড়তে হবে বা জানতে হবে। মীমাংসা দর্শনে অর্থপত্তিকে আলাদাভাবে স্বীকার করা হচ্ছে, অনুপলব্ধিকে আলাদাভাবে কেন স্বীকার করা হচ্ছে, কারা স্বীকার করছেন। মীমাংসা দর্শন অপূর্ব শব্দের অর্থ কি? ন্যায় দর্শনে যাকে অদৃষ্ট বলা হয়, মীমাংসা দর্শনে তাকেই কি অপূর্ব বলা হয়? অদৃষ্ট অপূর্বের মধ্যে কি পার্থক্য তুমি কি মনে করো? এই জায়গাটা মীমাংসা দর্শনে, মীমাংসা, আচ্ছা আরেকটা বিষয়ও কিন্তু মীমাংসা দর্শনে ইম্পর্টেন্ট, যে মীমাংসা দর্শনে কপ্রকার কর্ম স্বীকৃত, কোন কর্ম আমাদের করা উচিত, কোন কর্ম করা উচিত না, কাকে বলে নিত্যকর্ম, কাকে বলে নৈমিত্তিক কর্ম, কাকে বলে নিষিদ্ধ কর্ম, কাকে বলে কাম্য কর্ম, তার একটা করে এক্সাম্পল। হ্যাঁ, নিত্যকর্মের একটা এক্সাম্পল, নৈমিত্তিক কর্মের একটা এক্সাম্পল। হ্যাঁ, এগুলো এগুলো তোমাকে জেনে রাখতে হবে। এবং লাস্ট হচ্ছে বেদান্ত। বেদান্ত দর্শন পড়তে গেলে একটু বেদ উপনিষদ সম্পর্কে একটু ছোট্ট ছোট্ট ধারণা থাকা প্রয়োজন। দেখবে বেদ উপনিষদ সম্পর্কে ক্লাস ইউটিউবে আছে, উপনিষদের ওপরেও ক্লাস আছে, দেখতে পারো সেটা। সামগ্রিক একটা ধারণা ক্লিয়ার হবে, কতগুলো উপনিষদের কথা তুমি জানতে পারো। তার মধ্যে সর্ববৃহৎ উপনিষদ কি আছে, উপনিষদের উপরে পরবর্তীকালে কোন গ্রন্থ রচিত হয়, তার উপরে ডিপেন্ড করে বেদান্ত দর্শনের কি কি গ্রন্থ রচিত হয়। প্রস্থানত্রয় কাকে বলে, বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় কি, উপনিষদের মূল প্রতিপাদ্য বিষয় কি। আমি কিন্তু চেষ্টা করেছি ইন্টারভিউ দিতে গিয়ে, আমি জানি না পরে তোমাদের কাছে আসবো, তোমরা আমাকে বলবে, বিভিন্ন জায়গাগুলো আমি কভার করার চেষ্টা করেছি প্রশ্ন করে করে, যাতে একদিন এখান থেকে প্রশ্ন করেছি তো আরেকদিন আরেকটা জায়গা থেকে প্রশ্ন করার চেষ্টা করেছি। তো সেই সেই জন্য বেদ এবং উপনিষদ সম্পর্কে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদে কি আলোচনা হয়, যার ছোট 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 বিষয়। তার সাথে সাথে বেদের শেষ ভাগকে কেন উপনিষদ বলা হয়। হ্যাঁ, উপনিষদের মেন প্রতিপাদ্য বিষয় কি, উপনিষদে দার্শনিক তত্ত্ব আলোচিত হয়, বেদে দার্শনিক তত্ত্ব আলোচিত হয় না। বেদে সাধারণত যাগযজ্ঞ এবং তার যে পদ্ধতি, ব্রাহ্মণদের যে বিষয়, সেই বিষয়গুলো বেদে আলোচনা হচ্ছে। শেষের দিকে গিয়ে এগুলো আসলে কি বলতো, এগুলো যত তুমি বই পড়ে মুখস্থ করতে চাইবে বিষয়গুলো, তখন কিন্তু এগুলো তোমার মুখস্থ হবে না। হ্যাঁ, এগুলোকে তোমাকে গল্পের ছলে মনে রাখতে হবে। শেষের দিকে গিয়ে মানুষের মধ্যে দার্শনিক চিন্তা প্রকাশ পেল। উপনিষদ, উপনিষদ শব্দটার কি অর্থ? গুরুর সম্মুখে পায়ের কাছে উপবেশন করে তার কাছে যে গুহ্য বিদ্যা বা গোপন যে বিষয় গুরু তার শিষ্যকে শোনাচ্ছেন, তাকেই বলা হচ্ছে উপনিষদ। দার্শনিক তত্ত্ব কখনো খুললাম খুল্লা আলোচনা করার মতো বিষয় নয়, সেটা নিভৃতেই আলোচনা করতে হয়। মুক্তিক উপনিষদে প্রায় 108টা উপনিষদের কথা জানা যাচ্ছে। হ্যাঁ, মানে তোমাকে বলতে পারে যে কোনো একটা মহাবাক্য সেটা কোন উপনিষদের মধ্যে অন্তর্গত। কতগুলো আমাদের উপনিষদে মহাবাক্য আছে, কোন কোন মহাবাক্যের কথা তুমি জানো? তত্ত্বমসি মহাবাক্য, অয়ং ব্রহ্মাস্মি, যে মহাবাক্যগুলো আছে, হ্যাঁ, সেই মহাবাক্যগুলোর মূল প্রতিপাদ্য বিষয় কি, মহাবাক্যগুলোতে কি বলা হয়, এটা এটা তোমাকে পড়তে হবে। এবং এর মধ্যেই ধরো ইন্ডিয়ান এথিক্সের যে পার্টটা, ছোট ছোট পার্ট, সেটা হচ্ছে জৈনদের নীতিবিদ্যা বেসিক্যালি যেটা পড়তে হয় এথিক্সের মধ্যে, ইন্ডিয়ান এথিক্সটা আমি ইন্ডিয়ান ফিলোসফির সাথে অ্যাসোসিয়েট করছি। ইন্ডিয়ান এথিক্সের যেটা মেন প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে পুরুষার্থ, সেটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে মেন প্রতিপাদ্য বিষয়। তার সঙ্গে বর্ণ ধর্ম, তার সঙ্গে আশ্রম ধর্ম, প্রত্যেকটা আশ্রমের কর্তব্য করণীয়, সেটাও তুমি কিন্তু জানো না, তোমারও তো মনে হতে পারে গার্হস্থ্য জীবনের কি করণীয়। হ্যাঁ, গার্হস্থ্য জীবনে পিতৃঋণ, পুত্র সন্তান উৎপাদনের মধ্যে দিয়ে তোমার পিতৃঋণ পরিশোধ করা হয় গার্হস্থ্য জীবনে। হ্যাঁ, তো গার্হস্থ্য জীবনে সংসার জীবন পালন করতে হয়। হ্যাঁ, তো এই এই বিষয়গুলো, হ্যাঁ, কোন ঋণ কোন সময় পরিশোধ করতে হয়, ঋণের তত্ত্বটা, যজ্ঞের তত্ত্বটাও কিন্তু তোমার এই চারটে আশ্রমের সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোন আশ্রমে কোন ঋণ পালন করতে হয়, কোন যজ্ঞ পালন করতে হয়, এগুলো এগুলো বেসিক কনসেপ্ট, এটা জানতে হবে। আর তার সাথে সাথে একটু জৈনদের নীতিবিদ্যাটা জানতে হবে, একটু বৌদ্ধদের নীতিবিদ্যাটা জানতে হবে মোটামুটি ভাবে, তাহলেই কিন্তু। আর কর্মবাদ, জন্মান্তরবাদ, এগুলো সবই হচ্ছে আমাদের ইন্ডিয়ান এথিক্সের মধ্যে অন্তর্গত। ক্লিয়ার, এগুলো ইন্ডিয়ান এথিক্সের রয়েছে। সুতরাং তুমি যদি ইন্ডিয়ান ফিলোসফি ভালো করে প্রত্যেকটা তত্ত্ব, যেগুলো যেগুলো আমি বললাম, আমি জানি না সেগুলোকে তুমি মনে রাখতে পারবে কিনা, কিন্তু এগুলো পড়লেই কিন্তু ইন্ডিয়ান এথিক্সটাও এর সঙ্গে সঙ্গে তোমাদের পড়া হয়ে যাবে। তার জন্য তুমি, যেটা আমি আমি শুধু যদি তুমি বই পড়তে চাও, ক্লাস না করতে চাও, বই পড়তে চাও, তুমি যদি মনে করো যে আমি বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতে পারবো, তাহলে তুমি দীক্ষিত বাবুর বইটা পড়তে পারো, ভারতীয় নীতিশাস্ত্র, দীক্ষিত বাবুর বইটাতে এগুলো আলোচনা আছে, ভারতীয় নীতিবিদ্যার আলোচনা আছে। তার সাথে সাথে সমরেন্দ্রবাবুর বইটা একদম, যে বাংলা বইগুলো আছে সমরেন্দ্রবাবুর বই বা গোবিন্দচরণ ঘোষের বই, সেই বইগুলো তুমি দেখে 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 তুমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো।
সেগুলো সম্পর্কে তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। না হলে তুমি আরেকটাও কাজ করতে পারো, সেটা হচ্ছে এটা যে ক্লাসেসগুলো যেগুলো ইন্ডিয়ান এথিক্সের রয়েছে, আমি যে ইন্ডিয়ান এথিক্সের ক্লাসগুলো দিয়েছি, প্রথমটা পুরুষার্থ নিয়ে আলোচনা, তারপরেরটা ধর্ম নিয়ে আলোচনা, তারপরেরটা বর্ণ ধর্ম নিয়ে আলোচনা, কর্মবাদ নিয়ে আলোচনা, জৈন নীতিবিদ্যা নিয়ে আলোচনা, বৌদ্ধ নীতিবিদ্যা নিয়ে আলোচনা, 6 7টা 8টা ক্লাস, তার মধ্যে কমপ্লিটলি সেটার আলোচনা আছে। এবার তুমি যদি এটা করো যে বইকে সাথে রেখে, আমি যদিও এই বিষয়গুলো আমার যতদূর মনে পড়ছে, আমি জানি না, দীর্ঘদিন আগে ক্লাস নিয়েছি, এই যত সম্ভব এই ক্লাসগুলো আমি দীক্ষিত বাবুর বই থেকে নিয়েছি, দীক্ষিত বাবুর বইটা আমি পড়িয়েছি, এবং তার সাথে সাথে ইন্ডিয়ান এথিক্সের এই ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহার যে ইংরাজি বইটা আছে, সেখানে ভীষণ সোজাভাবে আলোচনা আছে, সেটা আলোচনা করেছি। আর আরেকটা জায়গা তুমি ভুলেই গেলাম সেটা বলতে, সেটা হচ্ছে ভগবদ গীতার তোমার নিষ্কাম কর্মযোগ, এবং তার সাথে লোকসংগ্রহের কনসেপ্ট ক্লাস নিয়েছি, তাতেও সবাই ভুলে গেছে, ধরো কেউ ভুলে যায়নি, ক্লাসটাই কেউ দেখেনি। হ্যাঁ, মানে এতটা মানে নিশ্চল ধরো। হ্যাঁ, তো লোকসংগ্রহের কনসেপ্ট কি সেটা আমি ওখানে আলোচনা করেছি, ওই ক্লাসগুলো আলাদাভাবে ওখানে আছে। হ্যাঁ, তো এই ক্লাসেসগুলোও তুমি যদি একটু মন দিয়ে দেখো, এক 2টো দিন হার্ডলি লাগে হয়তো ইন্ডিয়ান এথিক্সের ক্লাসগুলো দেখতে, খুব বেশি হলে 2 দিন লাগে, তার বেশি লাগার কথা নয়। এবং সেটা ক্লাসগুলো শুনে যদি পুরো বিষয়টাকে তুমি তোমার নিজের ভাষাতে সাম আপ করে নাও, বা বই পড়েও তুমি তোমার নিজের ভাষাতে যদি সাম আপ করে নাও, তাহলে আর কিছুর প্রয়োজন হবে বলে আমার তো মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে আর মনে হয় না। সুতরাং এর মধ্যেই কিন্তু ভারতীয় দর্শন এবং তার সাথে সাথে ইন্ডিয়ান এথিক্স বা ভারতীয় নীতিবিদ্যার যে পোর্শনটা আছে, এটা কমপ্লিট হয়ে যায়, এর বাইরে আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, অদ্বৈত, আর একটা কথা তো আমি বলতে ভুলে গেলাম, বেদান্ত দর্শন নিয়ে বললাম, উপনিষদ থেকে বেদান্ত দর্শন কিভাবে এসেছে, বেদান্ত দর্শনে বিভিন্ন সম্প্রদায়গুলোর নামগুলো তুমি জেনে রাখলে, কিন্তু তার সাথে সাথে শঙ্করাচার্যের বেদান্ত দর্শনের অদ্বৈত বেদান্ত কেন বলা হয়, অদ্বৈত বেদান্তর সঙ্গে বিশিষ্টাদ্বৈত বেদান্তের কি পার্থক্য, হ্যাঁ, অদ্বৈত বেদান্তের মূল বক্তব্য, বিশিষ্টাদ্বৈত বেদান্তের মূল বক্তব্যগুলো জাস্ট একটু জেনে রাখলে, আমার মনে হয় না ইন ডিটেল আর কিছু জিজ্ঞাসা করুন, মূল বক্তব্যগুলো ওখান থেকে জেনে রাখা দরকার। সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য, সত্তা ত্রৈবিধ্যবাদ কি, জাস্ট জাস্ট এইটুকু। এই তো তাহলে তোমার তাহলে সেখানে শেষ হবে হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি প্লাস ইন্ডিয়ান এথিক্স, এই পোর্শনটা কিন্তু তোমার পুরোটা কভার হয়ে যাবে। অবশ্যই কিন্তু ইন্ডিয়ান এথিক্সটা কভার করো, অনেকেই কিন্তু ছেড়ে যাচ্ছ। হ্যাঁ, যে হচ্ছে তোমরা এথিক্সটা কিন্তু ভালো করে পড়ছো না। হ্যাঁ, আমি তো দেখছি ইন্টারভিউ নিতে গিয়ে পড়া হয়নি, পড়ছো না, এই জায়গাটা কিন্তু কভার করো, ইনক্লুডিং ভগবদ গীতার পোর্শনটা, 3rd চ্যাপ্টারে যে কর্মযোগ আছে, জ্ঞানযোগ কর্মযোগের যে পোর্শনটা একটুখানি দেখে নিও, আমি এটার ক্লাসও নিয়েছি তোমাদের, সেটা দেখে নিও। এটা তো গেল ইন্ডিয়ান ফিলোসফি। বলো, আমি যেটুকু বক্তব্য বললাম যে তোমরা বুঝতে পেরেছো নাকি বলো? তারপরে আমি ওয়েস্টার্ন ফিলোসফির পোর্শন নিয়েও আলোচনা করে দিচ্ছি। মানে আমি যে কথাগুলো বললাম বা যে টপিকগুলো বললাম, সেগুলো কি মাথায় ঢুকলো? তোমরা বুঝতে পারছো তো যে আমি কি বলতে চাইছি, যে কিভাবে পড়া উচিত, কোন জায়গাগুলোকে ফোকাস করে পড়া উচিত? কারো যদি এর ওপর থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারো। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যালো হ্যাঁ, বলো গুরুপদ, বলো। ম্যাম, বলছি কাল থেকে একটা প্রশ্ন করেও ভাবছি, সময় হচ্ছে না। এই হ্যাঁ, অপূর্ব এবং অর্পিতের মধ্যে একটু পার্থক্যটা একটু করে দেন না? পার্থক্য নয়, ঠিক আছে, পার্থক্য নেই, মীমাংসা দর্শনে যাকেই অপূর্ব বলা হয়েছে, আমি এটার জায়গাটার একটা ছবি তুলে তোমাকে পাঠিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ, হ্যাঁ, অপূর্ব জানি, অপূর্ব কি দীক্ষিত জানি বাবুর সেটা। বইতে, দীক্ষিত বাবুর বইতে এটার আলোচনা আছে, আমি তোমাকে পাঠিয়ে দেবো, এটা এই 1 সেকেন্ডে এটা আলোচনা করার মতো বিষয় নয়, না এটা না, অপূর্ব কি একটা। সেটা জানি। হ্যাঁ, বলো। বলছি অপূর্ব কি অপূর্ব কি সেটা ভালোভাবে জানি। ওটাই কি অদৃষ্ট বলা যাবে? হ্যাঁ, ওটাকে অদৃষ্ট বলা হয়, ন্যায় দর্শন, কিন্তু তার মধ্যেও একটা ন্যায় সূক্ষ্ম দর্শন। পার্থক্য আছে, তার মধ্যেও একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এটা দীক্ষিত বাবুর বইতে এই জায়গাটার আলোচনা আছে, অদৃষ্ট এবং অপূর্ব। আমি ওটা একটা ছবি তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে গুরুপদ? বাট এই হ্যাঁ, দুটো ওকে ম্যাম। টার্মের সঙ্গে কিন্তু তোমার জানা উচিত, অপূর্ব কাকে বলে, অদৃষ্ট কাকে বলে। হ্যাঁ, ওটা ওটা কাকে বলে জানি, কিন্তু পার্থক্যটা জানি না। ঠিক আছে, আমি আমি ওটা ছবি তুলে তোমাকে পাঠিয়ে দেবো, সবাইকেই পাঠিয়ে দেবো, গ্রুপেই পাঠিয়ে দেবো, ক্লাসের পরে পাঠিয়ে দেবো। তো এটা গেল ইন্ডিয়ান ফিলোসফি, ইন্ডিয়ান এথিক্স। আর কারোর কোনো বক্তব্য? ম্যাম বলছি ওই যে আগের দিন হ্যাঁ একটা ম্যাডাম কোয়েশ্চেন আমি করেছিলেন না যে ন্যায় বৈশেষিক মতে এই যে অনুপলব্ধি যখন কোয়েশ্চেনটা করলেন যে অভাবকে অভাবকে বলেছে অধিকরণ স্বরূপ অধিকরণ করা বলা স্বরূপ। হয়েছে। হুম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, অভাবকে অধিকরণ স্বরূপ বলা হয়েছে। অধিকরণ হুম। স্বরূপ। আর মীমাংসক তো পাভাকর মীমাংসক বলেছে যে অভাবকে স্বতন্ত্র পদার্থ স্বীকার করার কারণে অভাব হচ্ছে যে অধিকরণ স্বরূপ। ম্যাম তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, ওটা আমি ঠিক বুঝতে পারলাম না। দেখো, বই পড়ো, এখন পার্থক্যটা বুঝে যাবে, ঠিক আছে? তুমি একটুখানি বই দেখো, সমরেন্দ্র বাবুর বইটাই দেখো, ওখানে হচ্ছে তোমার সমালোচনাটা একটুখানি পড়ো, অনুপলব্ধি সমালোচনাটা, সেটা পরিষ্কার সুন্দরভাবে লেখা আছে।
আচ্ছা আচ্ছা, আর একটা ম্যাম বলছি, আমি বেদান্ত থেকে আরেকটা মানে ওই ডেমনস্ট্রেশনের জন্য টপিক নিচ্ছি। তাহলে আমাকে অদ্বৈত রামানুজ ছাড়াও যে মধ্বাচার্য বা আরো বাকি যেসব আছে সবগুলো কি ডিটেলসে পড়তে হবে না? না, আমার শুধু মনে হয় দরকার নেই। আপনার যেগুলো ক্লাসে আমি ওই মানে এই সেদিন আপনাকে ইন্টারভিউ নেওয়ার সময় বলছিলাম না যে বেদান্ত অনেকগুলো ক্লাস তো আছে আপনার, তো ওগুলোই শুনছি বলে একটু এদিকটা একটু ফাঁকা থেকে গেছে। তো ওতে যে ক্লাসে যেগুলো আছে যেমন সবগুলোই আলোচনা করা আছে দেখলাম, মধ্বাচার্য, আপনার নিম্বাকাচার্য, সবগুলোই আলোচনা আছে, মানে ওগুলো শুনে নিলে আর আর কি বেশি কিছু লাগবে ডিটেলসের না, মানে? আর কিছু লাগবে না, ওগুলো জেনে নিলে তোমার উপরি পাওনা। ধরো তুমি উপরি ভালোভাবে জেনে যাচ্ছ বিষয়গুলো, জানলে তো কোনো ক্ষতি নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ। জানলে না কোনো ক্ষতি নেই, যেহেতু তোমার ম্যাম হাতে ওখান সময় থেকে আমি আছে। ডেমো দেবো, তো ওই জন্যই জিজ্ঞাসা করছি যে ওগুলোতেই হয়ে যাবে তো আমার, ওটাই হ্যাঁ হ্যাঁ মানে। হ্যাঁ, তুমি পড়ো। এর থেকে বেশি কিছু আসবে না, এর থেকে বেশি কিছু যাবে না টিচার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো হ্যাঁ, বলো আর কে কি বলতে চাইছো? ম্যাডাম, বলছি কালকে আপনি একটা প্রশ্ন করেছিলেন কাউকে একজনকে, যে ন্যায় দর্শনকে বস্তুবাদী বলা হয় কেন? হ্যাঁ, মানে সেটার একটা মানে গুছিয়ে বলতে গেলে শর্টে কি বলা যাবে ম্যাম? বস্তুবাদী দর্শনের মেন বক্তব্যটাই হচ্ছে যারা বাহ্যবস্তুর মনোনিরপেক্ষ স্বতন্ত্র সত্তা স্বীকার করে তাদেরকেই বস্তুবাদী বলা হয়। ন্যায় দর্শনও বস্তুবাদী এই কারণে, ন্যায় দর্শন মনে করে সবকিছুরই বাহ্য জগতে আমাদের মনোনিরপেক্ষ স্বতন্ত্র সত্তা আছে, এক লাইন। সেই জন্য ন্যায় দর্শন বস্তুবাদী। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। যখনই, আচ্ছা পরে ওটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, যেটুকু বস্তুবাদী সেটা আমি বললাম। তাহলে সবার কি একটা কনসেপ্ট ক্লিয়ার হলো যে কোন কোন জায়গাগুলোতে ফোকাস করে তোমরা পড়বে? একটু বলো আমাকে। হ্যাঁ ম্যাম, বলছি ম্যাম কি খুব ম্যাম ওই সুন্দর হবে বিশেষ, ম্যাম। হ্যাঁ রুবি বলো। হ্যাঁ ম্যাম বলছি কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হলো যেগুলো বললেন। তো বলছি যে বিশেষ ধর্ম আপনি বললেন বর্ণ আর আশ্রম ধর্ম, সাধারণ ধর্ম তাহলে কাকে বলবো? আছে সব বইতে, আচ্ছা, ঠিক ক্লাসের আছে মধ্যেও তো ম্যাম। আছে রুমি, তুমি তো আছো আচ্ছা তো আচ্ছা, হ্যাঁ ক্লাসে, হ্যাঁ যেতে আমি না? শুনেছি এগুলো তো, এই মুহূর্তে এগুলো ম্যাম। তো এক লাইনে এক লাইনে করে আলোচনা হ্যাঁ করার হ্যাঁ বিষয় ঠিক না আছে না? ম্যাম, আমি আমি কি শুনে করে নেবো ধরি আবার। বলো? হ্যাঁ শুনে আবার না, শুনে। আমি তো বলেই দিলাম মেন মেন কি কি জায়গা দেখতে হবে, পড়তে হবে, ক্লাসগুলো শুনতে হবে, তো বলেই দিলাম সব। আমি এই জন্যই তো আজকে বসলাম তোমাদের সাথে, যে অনেকেরই বুঝতে অসুবিধা আছে, জানতে অসুবিধা আছে যে কতটুকু পড়বো, কোন জায়গাটা পড়তে হবে। এই জন্য এটা আমি বলে দিলাম। হ্যাঁ, 10টা সাধারণ ধর্ম, তাই তো সাধারণ ধর্মের উপরে ক্লাসটা আছে তো বিপাশা? সাধারণ ধর্মের হ্যাঁ বই আছে ম্যাম তো? আছে, এথিক্সের উপর আছে ক্লাস। হ্যাঁ এথিক্সের এথিক্সে উপরে। আছে। হ্যাঁ আছে, এথিক্সের উপরে ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল ইন্ডিয়ান ফিলোসফি। এইবার ওয়েস্টার্ন ফিলোসফি। ঠিক আছে, এবার ওয়েস্টার্ন ফিলোসফিতে হ্যাঁ অনেকেরই বক্তব্য যে ম্যাম এনশিয়ান গ্রিক ফিলোসফারদের সম্পর্কে আমি কিছুই জানি না। দেখো, আবারও একটা কথা বলছি যে টিচাররা সবসময় চান যে তোমার ইন জেনারেল সাবজেক্ট সম্পর্কে তোমার কত নলেজ আছে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় সেখানে থেলস থেকে সামগ্রিকভাবে ছোট 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 ভাবে, থেলস থেকে শুরু করে যারা এনশিয়েন্ট গ্রিক ফিলোসফার্সরা রয়েছেন তারা কখন কিভাবে এসেছেন, আমার স্টুডেন্টদের অন্তত আমি এইভাবে শেখাই। তারা কখন এসেছেন, তাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল, থেলসের আলোচনার বিষয়বস্তু, তারা মাইলেশীয় ফিলোসফার ছিলেন, কারা এলিয়াটিক ফিলোসফার ছিলেন, তারা জগতের মূল তত্ত্ব হিসাবে কি কি স্বীকার করেছেন, থেলসকে স্বীকার করেছেন, আনাক্সিমেন্ডার কি স্বীকার করেছেন, আনাক্সিমেনিস কি স্বীকার করেছেন, পিথাগোরাস কি স্বীকার করেছেন, জাস্ট এক লাইনে এক লাইনে সাম আপ। ঠিক আছে, যে তারা কি স্বীকার করেছেন তাদের দর্শনে, এগুলোকে জেনে রাখা একটু দরকার। এটা এটা সুবিধা পাবে তোমরা। এরপরে যারা সোফিস্ট ফিলোসফাররা এলেন, যে সোফিস্ট ফিলোসফারদের মধ্যে দুজন দার্শনিককে আমরা পাই, প্রোটাগোরাস এবং জর্জিয়াসকে আমরা পাই। প্রোটাগোরাসের একটা ক্লাস আছে, জাস্ট ওই ক্লাসে তুমি এটা জানবে যে প্রোটাগোরাসের দর্শনের মেন কথা কি, তার দুটো সেন্টেন্সে উত্তর দাও। প্রোটাগোরাসের দর্শনের বক্তব্য, জর্জিয়াসকে কেন একজন নিহিলিস্ট ফিলোসফার বলা হয়। হয়তো আমি ধরে নিলাম টিচাররা প্রশ্ন করবেন না, কিন্তু ওইটার উপরে ডিপেন্ড করে তুমি পরবর্তীকালে অন্য দর্শন থেকেও যদি তোমার প্রশ্ন হয়, তুমি দেখবে যে তুমি উত্তর করতে পারছো, অন্য দার্শনিকদের উপরে উত্তর করতে পারছো। তো সোফিস্ট ফিলোসফার্সদের আগে আমরা থেলস থেকে শুরু করে একদম ডেমোক্রিটাস অব্দি আমরা দার্শনিকদের পাই। তার মধ্যে লিউকিপাস এবং ডেমোক্রিটাস, এনারা দুজন পরমাণুবাদী দার্শনিক ছিলেন। ঠিক আছে, এনারা পরমাণুবাদী দার্শনিক ছিলেন। তাদের পরমাণুবাদের সঙ্গে বৈশেষিক পরমাণুবাদের কোনো পার্থক্য আছে কিনা, বা তাদের পরমাণুর সঙ্গে লাইবনিজের যে মোনাড থিওরি তার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। জেনারেল ওয়েস্টার্ন ফিলোসফির ক্লাসে এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে আমি আলোচনা করেছি যে কার মধ্যে কি পার্থক্য আছে, what is called monism, what is called pluralism, what is called dualism, ওয়েস্টার্ন ফিলোসফির পার্সপেক্টিভে সেটা ওখানে আলোচনা আছে, সেই আলোচনাগুলো দেখতে পাবে।
এইবার ওই যে আমি বললাম যে ডেমোক্রিটাস অব্দি একটা পর্যায়, ডেমোক্রিটাসের পরবর্তীকালে হচ্ছে সোফিস্ট ফিলোসফার। সোফিস্ট ফিলোসফারদের মধ্যে দুজন দার্শনিককে পায়, প্রোটাগোরাস, জর্জিয়াস। এবং তার পরবর্তীকালে যিনি আসছেন, সোফিস্টদের বক্তব্যের বিরোধিতার উপর দিয়ে গড়ে উঠছে সক্রেটিসের ফিলোসফি। সক্রেটিসের দর্শনের যেটা মেন বক্তব্য, আমি অবাক হলাম আগের দিন যখন কাউকে জিজ্ঞাসা করলাম, কারোর কোনো আইডিয়া নেই যে সক্রেটিসের দর্শনের মেন বক্তব্য কি, সক্রেটিস মানুষটা কে ছিলেন, তিনি কি বলে গেছিলেন, কার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। এইটুকু না জানলে পরে প্লেটোর দর্শন তুমি পড়বে কি করে, প্লেটোর দর্শন জানবে কি করে? শুধু প্লেটোর দর্শন পড়তে গেলে সক্রেটিসের দর্শন বিন্দুমাত্র তোমাকে জানতে হবে। সক্রেটিস প্রথম তার দর্শনে কিন্তু পারসেপ্ট এবং কনসেপ্টের মধ্যে তিনি পার্থক্য করছেন, সক্রেটিস, এবং তার সেই পার্থক্যের উপরে ডিপেন্ড করে পরবর্তীকালে প্লেটোর দর্শন গড়ে উঠছে। প্লেটো তার অ্যাপোলজি গ্রন্থে প্লেটো বলছেন যে অ্যারিস্টটলের মৃত্যুদণ্ডের সপক্ষে প্লেটো, মৃত্যুদণ্ডের যে বিপক্ষে, হ্যাঁ, সক্রেটিসের যে বক্তব্য তিনি সেটা সক্রেটিসের মুখ থেকে রিপ্রেজেন্ট করছেন, কথোপকথনের আকারে, ডায়লগ ফর্মে রয়েছে। একদিকে সক্রেটিস, একদিকে প্লেটো, প্লেটো উত্তর করছেন, সক্রেটিস উত্তর দিচ্ছেন, তার প্লেটো প্রশ্ন করছেন, সক্রেটিস উত্তর দিচ্ছেন, গুরু শিষ্যের মানে চিন্তা ভাবনা ওখানে রিপ্রেজেন্ট করা আছে। তো গল্পের মতো, আমি এটাই বলছি যে বিষয়গুলোকে জানো, গল্পের মতো করে জানো। তো গেল। তারপর হচ্ছে তোমার সক্রেটিসের দর্শন সম্পর্কে জাস্ট একটু একটু ওপর ওপর তুমি জানলে সক্রেটিসের নীতিবিদ্যা কিভাবে সোফিস্টদের নীতিবিদ্যাকে খণ্ডন করে, হ্যাঁ, মাইট ইজ রাইট, রাইট ইজ মাইট, আমি কিন্তু পড়িয়েছি, যারা ক্লাস করেছো তারা জানো। হ্যাঁ, তো সেটা সক্রেটিসের দর্শন গেল। সক্রেটিসের পরে বিখ্যাত দার্শনিক প্লেটো চলে এলেন। তোমরা দেখো মানে যেটুকু অংশ তোমাদের প্লেটোর সিলেবাসে ছিল, অর্থাৎ প্লেটোর ধারণা তত্ত্ব, অ্যারিস্টটলের খণ্ডন, তার বাইরে কিন্তু তোমরা প্লেটোর সম্পর্কে কিছুই জানো না। প্লেটো কেমন দার্শনিক ছিলেন, তার ইনস্টিটিউশনের নাম কি ছিল, প্লেটোর কোন কোন বিষয়ের প্রতি আগ্রহী ছিল, আগ্রহী তিনি ছিলেন, হ্যাঁ, এবং সেখানে আমার মনে পড়ছে যতদূর, আমি ভুলও করতে পারি, তোমরা একটু বলে দেবে, থিওরি অফ ইউনিভার্সালের উপর একটা ক্লাস ছিল, তাই তো? আমি কি নিয়েছিলাম থিওরি অফ ইউনিভার্সালের ওপরে কোনো ক্লাস? এবং সেখানে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন ফিলোসফিতে সামান্য সম্পর্কে কি মত, হ্যাঁ, কারা সামান্য সম্পর্কে কনসেপচুয়ালিজমের সমর্থক, কারা রিয়ালিজমের সমর্থক, কারা আইডিয়ালিজমের সমর্থক, এগুলো কি আমি আহ, এই ক্লাসটা নিয়েছিলাম যত সম্ভব? সুতপা বলছে হ্যাঁ ক্লাসটা, ম্যাম, ক্লাসটা নিয়েছিলেন। নিয়েছি। এইটা ভীষণ হ্যাঁ ম্যাম। ইম্পর্টেন্ট এরিয়া, ভীষণ ইম্পর্টেন্ট। ইউটিউবেও দেওয়া আছে এটা। আচ্ছা, ইউটিউবেও থিওরি অফ ইউনিভার্সালের উপরে ক্লাস দেওয়া আছে, এবং এটা তোমাদের একটা ডেমোর ভালো টপিক হতে পারে, যেহেতু আমি পড়াইনি সেই জন্য তোমাদের আর এগুলো মাথায় নেই। আমি খেয়াল করে দেখলাম যেটুকু আমি পড়িয়েছি, যেটুকু ইন্টারভিউ স্টুডেন্টসের যেটুকু ক্লাস নিয়েছি, তার উপরে বেছে 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 স্টুডেন্টসরা কিন্তু তার উপর থেকে ডেমো তৈরি করেছে ওয়েস্টার্ন ফিলোসফিতে। তার বাইরে কিন্তু খুব কম জন বেরিয়েছে যে সেটা নিজের মতো করে তারা রিপ্রেজেন্ট করেছে। কিন্তু থিওরি অফ ইউনিভার্সাল মানে ভেরি গুড টপিক ফর ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশনে খুব ভালো টপিক হতে পারে থিওরি অফ ইউনিভার্সাল সম্পর্কে আলোচনা। তারপরে সক্রেটিসের দর্শনের উপরে ভিত্তি করে, সক্রেটিস নিজের জীবনে কোনো গ্রন্থ লিখে যাননি, তার দর্শনের উপরে ভিত্তি করে পরবর্তীকালে প্লেটো বিভিন্ন গ্রন্থ লিখেছেন। হ্যাঁ, প্লেটোর দর্শনের উপরে ভিত্তি করে অ্যারিস্টটলের দর্শন গড়ে উঠেছে। প্লেটোর জীবনের অনেকগুলো বছর প্লেটো অ্যারিস্টটলের সঙ্গে কাটিয়েছেন, কিন্তু পরবর্তীকালে অ্যারিস্টটল কিন্তু প্লেটোর যে একাডেমি, সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। তিনি বেরিয়ে এসেছিলেন বিভিন্ন কারণে, বেরিয়ে এসেছিলেন বিভিন্ন গন্ডগোলের জন্য, তিনি ওখান থেকে বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে আসার পরে তিনি দেশ বিদেশ ঘুরেছেন, ঘোরার পরে তিনি তার নিজস্ব ইনস্টিটিউশন লাইসিমাম প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে তিনি দর্শন চর্চা করতেন, সেখানে তিনি স্টুডেন্টসদের সঙ্গে আলোচনা করতেন অ্যারিস্টটল, অ্যারিস্টটলের দর্শনের বিখ্যাত গ্রন্থ, যেখানে তিনি প্লেটোর ধারণা তত্ত্বকে গ্রহণ করেও তিনি প্লেটোর ধারণা তত্ত্বকে কিন্তু কিছু জায়গায় তিনি সমর্থন করলেন না। কেন করলেন না অ্যারিস্টটল? প্লেটোর বক্তব্য কি, সক্রেটিসের বক্তব্য কি, এবং অ্যারিস্টটলের বক্তব্য কি, এই তিনটে তো মানে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সক্রেটিস না পড়লে প্লেটোকে জানা যায় না, প্লেটো না পড়লে অ্যারিস্টটলকে জানা যায় না। কিন্তু খাপছাড়া ভাবে শুধু আমি প্লেটোর ধারণা তত্ত্বটুকু জানি এবং অ্যারিস্টটলের ধারণা তত্ত্বটুকু আমি জানি, এটা কিন্তু হয় না ভাবে। সেক্ষেত্রে অ্যারিস্টটলের যে মেটাফিজিক্যাল বক্তব্য, অ্যারিস্টটলের ম্যাটার অ্যান্ড ফর্মের বক্তব্য, ফর্মলেস ম্যাটার কি থাকতে পারে বা ম্যাটারলেস ফর্ম কি থাকতে পারে, তার সাথে সাথে চার কারণ তত্ত্ব, হ্যাঁ, ঈশ্বর সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য, ইনক্লুডিং অ্যারিস্টটলিয়ান এথিক্স, দু একটু যদি পড়ে রাখা যায় অ্যারিস্টটলিয়ান এথিক্স, ইউডোমনিজম কি বা অ্যারিস্টটল কি বলছেন। অ্যারিস্টটল তার দর্শনে মধ্যম পন্থাকে গোল্ডেন মিন অফ লাইফ বলছেন, তিনি বলছেন সুবর্ণ পথ। যেমন ইন্ডিয়ান ফিলোসফিতে বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে যে মধ্যম পন্থা অবলম্বন করো, গৌতম বুদ্ধ বলছেন যে কোনো বিষয়ের মধ্যম পন্থা অবলম্বন করো জীবনে ভালো থাকার জন্য, অ্যারিস্টটল বলছেন এটা। অ্যারিস্টটলের বক্তব্যের সঙ্গে বৌদ্ধ দর্শনের বক্তব্যের একটা অদ্ভুত মিল দেখতে পাওয়া যায়, ঠিক আছে, যে দুজনেই একই কথা বলছেন। কিভাবে বলছেন?
হ্যাঁ, তো এই জায়গাগুলো আলোচনা, বেসিক জায়গাগুলোর আলোচনা, জাস্ট আমার একটাই বক্তব্য যে পরপর 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 শুনে, হ্যাঁ, একটা গল্পের মতো করে চিত্র অঙ্কন করে সেই বিষয়টাকে বুঝে নাও। আর কিছুর দরকার নেই ইন্টারভিউয়ের জন্য, এইটুকু খুব দরকার। একদম চিত্র অঙ্কন করে নেওয়া মনের মধ্যে, যখন ক্লাসগুলো শুনবে একদম মনের গভীরে সেটাকে গেঁথে নেওয়া। একবার মনের গভীরে গেঁথে গেলে তুমি সহজে ভুলবে না সেই বিষয়গুলোকে। একদম মুখস্থ করতে কখনো চাইবে না, ইন্টারভিউয়ের জন্য মুখস্থ বিদ্যা কখনো কাজ করে না। আর খুব ডিপলি গিয়েও ভেতরে পড়ার প্রয়োজন হয় না। ওপর 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 যেন একটা পুরো আভাস থাকে তোমার মধ্যে, তুমি যেন জানো সমস্ত বিষয়টাকে। অ্যারিস্টটলের বক্তব্য, হ্যাঁ, অ্যারিস্টটল কেন বলেছেন ম্যান নো থাইসেলফ, মানুষের প্রথম নিজেকে জানা উচিত। ঠিক আছে? তো কেন তিনি বলেছেন? অ্যারিস্টটল রাস্তায় ঘুরে ঘুরে কেন বিভিন্ন জনের সাথে কথা বলতেন? অ্যারিস্টটল, সরি, সক্রেটিস, সক্রেটিস কেন বলেছেন ম্যান নো থাইসেলফ? সক্রেটিস কেন রাস্তায় ঘুরে শিক্ষাদান করতেন? কেন তাকে ফাঁসি দেওয়া, তাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? তার কারণ কি ছিল? জাস্ট ফিলোসফিকে ভালোবেসে পড়া, দর্শনকে ভালোবেসে পড়া। এর বাইরে কিন্তু কিছু নেই এর মধ্যে। ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং আমার মনে হয় যে এর থেকে ভালো সাবজেক্ট আর হতে পারে না। আমি বাকি কোনো সাবজেক্টকে ছোট না করে বলছি যে আমার মনে হয় যে দর্শনের প্রতি আমার ভালোবাসা দর্শনের মতো ভালো সাবজেক্ট হতে পারে না। অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে দর্শন থেকে। তো এইভাবে সক্রেটিসের দর্শন, প্লেটোর দর্শন এবং অ্যারিস্টটলের দর্শন, সূক্ষ্মাতি সূক্ষ্ম তাদের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া, এটা খুব দরকার। তারপরে আমি মেডিয়েভাল ফিলোসফিতে ঢুকছি না। তিনজন মেডিয়েভাল ফিলোসফারদের নাম মধ্যযুগীয়, তোমাকে যদি জিজ্ঞাসাও করা হয় যে তিনজন মধ্যযুগীয় দার্শনিকের নাম বলতে পারবে, তাহলে তিনজন মধ্যযুগীয় দার্শনিক হলেন কে কে? অ্যানসেলাম, অ্যাকুইনাস, ঠিক আছে, অগাস্টাইন। তিনজনের নাম আমরা জানতে পারি বটে, বাট আরো অনেক ফিলোসফার আছেন, তাদেরকে নাম আমরা জানতে পারি না, এনাদের তিনজনকে জানতে পারি। মধ্যযুগের সময়টার বেসিক ধর্মটা কি ছিল, দর্শন কার দ্বারা পরিচালিত হতো? হ্যাঁ, এই সময়টাকে, এই মধ্যযুগের সময়টাকে কেন অন্ধকারময় যুগ বলা হয়? কনসেপ্ট ক্লিয়ার, আমি এটাই বলতে চাইছিলাম। কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে কেন অন্ধকারময় যুগ বলা হয়? হ্যাঁ, অগাস্টাইনের দর্শনের সম্পর্কে বেশি কিছু জানতে হবে না, এগুলো কিছু পড়তে হবে না, জাস্ট ওপর ওপর জানা যে এই সময়টার দর্শনের মেন বৈশিষ্ট্যটা কি ছিল। দর্শন ধর্মের দ্বারা পরিচালিত হতো এই সময়টাতে, এই জায়গাটা ভালো করে বোঝা। তারপরেই তো চলে এলেন, তোমরা তো ওর উপরে মাস্টার ডিগ্রি করে ফেলেছো সবাই, সেটা হচ্ছে যে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম, কান্ট। হ্যাঁ, এই এনাদের যে জ্ঞানতাত্ত্বিক মতবাদ সেই সম্পর্কে একটু বিস্তারিতভাবে পড়া। তোমরা তো পড়েই নিয়েছো অলরেডি ডেকার্টের ধারণা তত্ত্ব, ডেকার্ট কি করে তার কজিটো আর্গো সাম এই তত্ত্বে তিনি উপনীত হলেন। হ্যাঁ, ডেকার্ট কি করতে চেয়েছিলেন? দর্শনকে নতুন আঙ্গিকে তিনি মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে চেয়েছিলেন। দর্শনে ইউনিভার্সাল ট্রুথ তিনি আবিষ্কার করতে চেয়েছিলেন। তিনি দেখেছিলেন যে তার পূর্ববর্তী কোনো দার্শনিকরা এই কাজ করতে পারেননি। সুতরাং দর্শনকে একটা সুনিশ্চিত সত্যের আঙ্গিকে তিনি দাঁড় করাতে চাইছেন। তার জন্য তিনি সংশয়কে একটা পদ্ধতি রূপে গ্রহণ করে তার দ্বারা দুনিয়ার সবকিছুকে সংশয় করে নিজের অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত জ্ঞান লাভ তিনি করলেন। তিনি বললেন যে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, অর্থাৎ আমার চিন্তার দ্বারা আমার অস্তিত্বটাই সেখানে প্রমাণিত হয়। সেক্ষেত্রে ক্লিয়ারনেস অ্যান্ড ডিস্টিংক্টনেস, অর্থাৎ সত্যতার মানদণ্ড কি কি রয়েছে, স্পষ্টতা, বিবিক্ততা, ডেকার্টের দ্রব্য সম্পর্কিত মতবাদ, স্পিনোজার দ্রব্য সম্পর্কিত মতবাদ, স্পিনোজা ডেকার্টের দ্রব্যের অংশ থেকে কতটুকু অংশ তিনি গ্রহণ করছেন, কতটুকু অংশকে তিনি বর্জন করছেন, ডেকার্টের দ্রব্যের লক্ষণ, স্পিনোজার দ্রব্যের লক্ষণ, লাইবনিজের দ্রব্যের লক্ষণের মধ্যে কি পার্থক্য, স্পিনোজার দর্শনে স্পিনোজার দ্রব্য ইকুয়ালস টু প্রকৃতি ইজ ইকুয়াল টু ঈশ্বর কেন বললেন, ডেকার্টকে স্পিনোজা নিজের দর্শনে কেন মনিজম প্রতিষ্ঠা করলেন, একত্ববাদ তিনি প্রতিষ্ঠা করলেন, একের মাধ্যম দিয়ে তিনি সবকিছুকে রিপ্রেজেন্ট করলেন। সেখানে লাইবনিজ একজন প্লুরালিস্ট ফিলোসফার, লাইবনিজ একজন বহুত্ববাদী দার্শনিক, কিভাবে তিনি তার বহুত্ববাদকে প্রতিষ্ঠা করলেন বলে শেষ করা যাবে না। ডেকার্টের দেহ মন সম্পর্কিত ডেকার্টের বক্তব্য দেখবে, তোমাদের ডুয়ালিজমের উপরে ক্লাস আছে একটা জেনারেল ওয়েস্টার্ন ফিলোসফিতে। ডুয়ালিজমের প্রথম মানে কি ছিল? হ্যাঁ, এনশিয়েন্ট গ্রিক ফিলোসফিতে লাভ অ্যান্ড হেট্রেড, ডুয়ালের দ্বারা জগতের অস্তিত্বকে ব্যাখ্যা করা হচ্ছে, দুয়ের দ্বারা জগতের সবকিছুকে ব্যাখ্যা করা হচ্ছে। হ্যাঁ, অ্যানাক্সিমেন্ডার প্রথম এটা এসে বলেছিলেন দ্য ওয়ার্ল্ড ইজ গভর্নড বাই দ্য অপোজিটস। ঠিক আছে, কেন তিনি বলেছিলেন দ্য ওয়ার্ল্ড ইজ গভর্নড বাই দ্য অপোজিটস? জাস্ট কনসেপ্ট ক্লিয়ার। তুমি কি সেখানে গিয়ে বলতে পারবে স্যার এগুলো তো আমি কিছুই দেখে আসিনি, তার কারণ 11-12 এগুলো নেই? তুমি বলতে পারবে এই কথাগুলো? তুই আর জেনুইনলি বলো তো তোমরা যে এটা বলা যায়? তোমাকে যখন কোনো একটা জায়গা থেকে প্রশ্ন করা হলো, তুমি সাপোজ উত্তর দিতে পারলে না, হ্যাঁ, তুমি বলতে পারবে স্যার এটা আমার 11-12 নেই বলে আমি পড়ে আসিনি? বলা যায় না। ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিছু বলা যায় না তখন। তখন কি হয় বলো তো? তুমি ঘাবড়ে যাবে।
তুমি আরো যে বিষয়গুলোকে জানো সেগুলোতে ফাঙ্গাল করে যাবে। তুমি আর বুঝতে পারবে না যে কি বলতে হবে আর কি না বলতে হবে, তখন তুমি আরো ঘাবড়ে যাচ্ছ। আমার কাছেই ঘাবড়ে যাচ্ছ তো। হ্যাঁ, সুতরাং ইন জেনারেল কনসেপ্ট গুলো দেখে রাখো। যেমন তোমরা এটা জানোই, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম, কান্ট নিয়ে খুব বেশি বলার বক্তব্য নেই, কিন্তু তাদের কার্যকারণ সম্পর্কিত মতবাদ, দেহমন সম্পর্কিত তাদের সকলের মতবাদ, আর এনাদের বক্তব্য ছাড়াও দেহমন সম্পর্কিত আরো কিছু কিছু বক্তব্য আছে, আরো কিছু কিছু থিওরি আছে দেহমন সম্পর্কে, মাইন্ড বডি সম্পর্কে। হ্যাঁ, সেটা জেনে রাখা, কার্যকারণ তত্ত্ব কাকে বলে সেটা জেনে রাখা, কার্যকারণ তত্ত্ব সম্পর্কে বুদ্ধিবাদী অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে কি পার্থক্য, যার মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে হিউমের বক্তব্য। আমি তোমাদের পড়িয়েছি বলে তোমরা এটা জানো, আমি জানি এটা তোমরা জানো, তোমরা সবাই উত্তর করতে পারবে। আমি না পড়ালেই তোমাদের অসুবিধা হয়ে যেত, তখন তুমি উত্তর করতে পারতে না, তুমি ভুলেই যেতে যে ওখান থেকে তোমাদের পড়তে হবে। তারপরে লক বার্কলে হিউম না, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের মধ্যে লাইবনিজের যে মনাড তত্ত্ব, সেই থিওরি, মনাডকে ভালো করে রিপ্রেজেন্ট করা। আমি তো একটা বিষয় তোমাদের ভালো করে পড়িয়েছি, অল আইডিয়াজ আর ইনেট, কারা কি কে বলেছেন, তোমরা সকলেই জানো লাইবনিজ বলেছেন, আমি ক্লাস নিয়েছি তোমাদের। লাইবনিজ কেন তার তত্ত্বকে কেন তার তত্ত্বে তিনি বলেছেন যে সব ধারণা সহজাত। লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ কি, লাইবনিজের দর্শনে যে নীতিগুলোর কথা বলা হয়েছে, পর্যাপ্ত হেতু নিয়ম, তারপরে হচ্ছে ধরো নিরবচ্ছিন্নতার নিয়ম। এরপর থেকে আরো আমি এই প্রশ্নগুলোর উপর কিন্তু কনসেন্ট্রেট করবো কালকের থেকে, আজকে বলার পর থেকে। তো এই নিয়মগুলো লাইবনিজের দর্শনে একটু ভালো করে বোঝা বা ভালো করে জানা। হ্যাঁ, তো তারপরে যেটা আসছে সেটা হচ্ছে লক, বার্কলে, হিউম। লকের দর্শনে লকের জ্ঞানতত্ত্ব আমি পড়িয়ে দিয়েছি তোমাদের ভালো করে, এগুলো জানো তোমরা। লক, বার্কলে, হিউমের দর্শন একটু ভালো করে দেখে রাখবে, এটা আমি নতুন করে বলছি না। আর কান্ট নিয়ে তো তোমাদের কিছু বলারই নেই, কান্ট তোমরা জানো। আর এরপরে যেটা তোমরা করবে সেটা হচ্ছে কান্টের পরবর্তীকালে, হ্যাঁ কান্টের পরবর্তীকালে যে দার্শনিকরা আসছেন, হ্যাঁ, তাদের সম্পর্কে কিছু পড়তে হবে না, কিন্তু একটা ইন জেনারেল আইডিয়া, হ্যাঁ, একটা ইন জেনারেল আইডিয়া কিন্তু তোমাদের থাকতে হবে, ধরো। হ্যাঁ, যে তারা কি বিষয় নিয়ে আলোচনা করেছেন, এনশিয়েন্ট গ্রিক ফিলোসফাররা কি বিষয় নিয়ে আলোচনা করেছেন, মেডিভেল ফিলোসফির দর্শনের মূল বিষয় কি ছিল, তারপর মানে তোমার মডার্ন ফিলোসফাররা কি বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফার যারা আছেন তাদের নামগুলো একটু জেনে রাখলে, জাস্ট নামগুলো, তোমাকে ইয়ে করতে হবে না, তোমাকে হচ্ছে পড়তে হবে না, ইন ডিটেল জানতে হবে না। হ্যাঁ, তো হচ্ছে এই বিষয়গুলো একটু দেখে রাখলে, নামগুলো দেখে রাখলে, যে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফার কারা কারা আছেন, জাস্ট কারা কারা আছেন, এইটুকু। হ্যাঁ, এটা তো গেল। আর তারপরে হচ্ছে এই তো ওয়েস্টার্ন ফিলোসফি, আর তো তোমায় কিছু পড়তে হচ্ছে না। লজিক আমি আবারও বলছি যে লজিকের ক্ষেত্রে সেটা হচ্ছে যে 11-12-এর ওপরেই আমি ফোকাস করেছি, 11-12-এর থেকেই আমি তোমাদের বেসিক প্রশ্নগুলো করছি। তার মানে 19 রুলস বা তার মানে কোয়ান্টিফিকেশন তুমি জানবে না লজিকের, এটাও ঠিক কথা নয়। হ্যাঁ, আমি তোমাদের আসলে কি বলতো প্রেশার দিতে চাইছি না কোনো বিষয়ে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা মনে হয়, আমি যদি ইন্টারভিউ বোর্ডে থাকতাম আমি প্রশ্ন করতাম এটার উপর দিয়ে তোমাদের। 11-12-এর বাইরে বেরিয়ে দিয়ে পাশ্চাত্য নীতিবিদ্যা, দেখো পড়া তো প্রচুর যেতেই পারে, পাশ্চাত্য নীতিবিদ্যা পড়া যেতেই পারে। হ্যাঁ, কিন্তু আর কত বলবো, ধরো কতটা পড়ে শেষ করবে তোমরা, কত পড়বে। হ্যাঁ, পড়তে গিয়ে আবার সবটা যেন না আনন্দ গুলিয়ে যায়, এটা আমি ধরো ভয় পাচ্ছি। হ্যাঁ, এই জন্য আমি অনেক জায়গা থেকে প্রশ্ন করাটাকে একটু অ্যাভয়েড করছি, কারণ আমি তোমাদের ভীত করে দিতে চাই না, আমি তোমাকে ভয় পাইয়ে দিতে চাই না। হুম, যে তোমার মধ্যে কনফিডেন্সটা তৈরি করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই পাশ্চাত্য নীতিবিদ্যা কিছু কিছু বিষয়, শাস্তিতত্ত্ব কাকে বলে, হ্যাঁ, মানে থিওরি অফ পানিশমেন্ট, হেরোনিজম, হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে যে থিওরিগুলো আছে দেখবে, এই ক্লাসগুলো আমার আছে, খুব সুন্দর সুন্দর ইউটিউবেও কিছু ক্লাসেস আছে, সেটা যত সম্ভব শাস্তিতত্ত্ব আছে, হেরোনিজম আছে, আরো কি কি আছে, কান্টের নীতিতত্ত্ব, এগুলো যে ছোট 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 বিষয়গুলো আছে ক্লাস। হ্যাঁ, কান্টের নীতিবিদ্যাটা দেখতে পারো। হ্যাঁ, কান্টের নীতিবিদ্যার ক্লাসগুলো তোমাদের দেওয়া হয়নি, সেটা আমি ইয়েতে দেবো, সেটা আমি আহ, দেখো বলা খুব মুশকিল, ফোকাস, হ্যাঁ ফোকাস ইন্ডিয়ান ফিলোসফি ওয়েস্টার্ন ফিলোসফির উপরেও করবে, কিন্তু আনন্দ যেটা বললো যে কান্টের নীতিবিদ্যা, সরি মানে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন এথিক্স এর কথা যেটা আনন্দ বললো, ওয়েস্টার্ন এথিক্স এর কিছু কিছু বিষয় যেমন পানিশমেন্টের থিওরি, তার সাথে সাথে আরো যে থিওরিগুলো ছোট ছোট অল্প কিছু রয়েছে, সেগুলো একটু দেখে রাখলে ভালো হয় আমার মনে হয়। হুম, ইন জেনারেল যেগুলো রয়েছে, ইউটিলিটারিয়ানিজম, উপযোগবাদ,
হ্যাঁ, মিল বেন্থামের উপযোগবাদ দেখে রাখলে ভালো হয়, কিন্তু কতটা দেখে রাখতে পারবে এটা খুব বড় প্রশ্ন। আর তার সাথে হচ্ছে লজিক। হুম। হ্যাঁ, কিন্তু আমি বারবার করে তোমাদের ওই একটাই কথা বলছি, আমি 11-12-এর লজিক থেকে তোমাকে প্রশ্ন করছি বটে, কিন্তু বারবার করে তার থেকে ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমার কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে যে একটা কোনো ইয়ে দিয়ে দিয়ে বলি যে তোমরা এটাকে ভেন ডায়াগ্রামে অঙ্কিত করে আমাকে বলো তো, যে হচ্ছে এটা বৈধ কি অবৈধ। এটা আমার জানতে ইচ্ছা করছে। আমি হলে এখান থেকে প্রশ্ন করতাম তোমাকে। হ্যাঁ, তোমার 19 রুলস এর অর্থাৎ ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটির যে 19 রুলস আছে, সেই 19 রুলস এর কোনো একটা রুলস তোমাকে টিচার ইচ্ছা করলে ধরতেই পারেন। হুম, এটা আমার মনে হয়েছে। কিন্তু আমার এটা মনে হয়েছে যে প্রচুর স্টুডেন্টস এগুলো ভুলে গেছে। এগুলো করতে দিলেও তারা পারবে না। কিছু জন হয়তো পারবে, সেটা 200 জন স্টুডেন্টস এর মধ্যে হয়তো 5%, 5 জন পারবে, 10 জন পারবে, তার বাইরে তারা পারবে না। হ্যাঁ, তার মানে 11-12-এ লজিকের বাইরেও, হ্যাঁ, যে লজিক গুলো রয়েছে যেগুলো খুব কমন, হ্যাঁ, ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, কোয়ান্টিফিকেশন, এগুলো জানা থাকলে ক্ষতি হয় না। হ্যাঁ, জেনে রাখা ভালো বলেই আমি এখানে মনে করি। একটু লজিক গুলো একটু বই খুলে খুলে, এই যে আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করছি, এই যে ক্যাটেগরিক্যাল সিলোজিজম কাকে বলে, নিরপেক্ষ ন্যায় কাকে বলে, কি অদ্ভুত সংজ্ঞা, নিজেদের মতো করে যা খুশি তাই সবাই দিয়ে যাচ্ছ। হ্যাঁ, লজিক এরকম ভাবে তো হয় না। নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মগুলো, হ্যাঁ, এই সবগুলোই তোমাকে একটু ভালো করে এখান থেকে জানতে হবে। একটু যদি তোমাদের কাছে সময় থাকে, তাহলে 11-12-এর হচ্ছে কোর্সের বাইরে গিয়েও যদি লজিকটাকে তুমি জানতে পারো, আমি জানি না এইটুকু সময়ের মধ্যে সেটা পসিবল কিনা তোমাদের পক্ষে করা। আমি আমার স্টুডেন্টসদের রেডি করে দিতে চাই, আমি আমার স্টুডেন্টসদের বলে দিচ্ছি এটা, যে এগুলো করে রাখলে পরে তোমাদের ক্ষতি হবে না, বরং এগুলো তোমাদেরকে আরো কনফিডেন্স বিল্ড আপ করতে সহযোগিতা করবে। আমাদেরও দেখবে একটা লজিকের কোর্স আছে, যেখানে মানে প্রচুর ক্লাসেস এটা এগুলোর উপরে নেওয়া হয়েছে, লজিকের আলাদাই কোর্স আছে, যেখানে 19 রুলস, হ্যাঁ, যেখানে সবকিছু ওখানে শেখানো হয়েছে আলাদা করে, কোয়ান্টিফিকেশন ওখানে শেখানো হয়েছে আলাদা করে। আচ্ছা, তোমাদের তো আরোহ অনুমানের মধ্যে আমি কোনোদিন প্রবাবিলিটি জিজ্ঞাসাই করিনি, কোনো কিছু সম্ভাব্যতা নির্ধারণই করতে দিইনি। হ্যাঁ, গ্যারেন্টি তো এরকম নেই যে টিচাররা তোমাকে দেবেন। একটি মুদ্রাকে দুবার টস করলে অন্তত একবার হেড পড়ার সম্ভাব্যতা কত, এইটুকু তো আমি জিজ্ঞাসা করতেই পারি। এগুলো তো গ্রাজুয়েশনের বাকি সিলেবাস, তার মধ্যে এগুলো রয়েছে। কিন্তু আমি ধরো জিজ্ঞাসা করতে পারছি না, তার কারণ আমি এটা জানি যে স্টুডেন্টসরা সেই ক্ষেত্রে উত্তর দিতে তাদের অসুবিধে হবে। হুম, কিন্তু এটা কিন্তু করাই যায়। হ্যাঁ, এই জায়গাগুলো, বেসিক জায়গাগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু পারবো না এগুলো বলছো। হ্যাঁ, প্রশ্ন যে হবেই না তার কোনো গ্যারেন্টি নেই, এটা কিন্তু আমি বলতে পারবো। যাই হোক, এটা লজিক গেল। আর কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে আমি দার্শনিকদের নামগুলো দেখে যেতে বলছি। আর দুজনের সম্পর্কে তো পড়ে যাওয়াটা অবশ্য কর্তব্যের মধ্যে তোমাদের পড়ে, তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের দর্শন 11-12-এর সিলেবাসে পাঠ্য আছে। সুতরাং মানে 90% না 99% স্টুডেন্টস কেউ স্বামীজির দর্শন সম্পর্কে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন সম্পর্কে তোমরা জানো না। হুম, এটাও একটা বড় বাজে বিষয়। এটা 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 সকলের জেনে নেওয়া উচিত সবার। তাদের দর্শন সম্পর্কে স্বামীজি কি বলেছেন, স্বামীজি দর্শনের যে মেন থিওরি, ইউনিভার্সাল রিলিজিয়ান সম্পর্কে তিনি কি বলছেন, স্বামীজির যে ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, তিনি কি সেখানে আলোচনা করছেন, স্বামীজি কোথা থেকে উঠে এসেছেন, কিভাবে উঠে এসেছেন, তার দর্শন কিভাবে সূত্রপাত হচ্ছে, সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে, একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটা একটু জানো। আর রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, এবং তারা প্রত্যেকেই তাদের জীবনে কোন দর্শনের দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন, দেখবে স্বামী, আমার যতদূর মনে পড়ছে আমি বলছি, স্বামী বিবেকানন্দর যেটা সেকেন্ড ক্লাস আমি নিয়েছি, তোমাদের ইয়েতেও দেওয়া আছে, জেনারেল ইন্ডিয়ান ফিলোসফির ক্লাসেও দেওয়া আছে, তৃতীয় ক্লাসে স্বামীজি তার দর্শন কোন কোন জায়গা থেকে তিনি গ্রহণ করছেন, কাদের থেকে। আমি ঠিক বলছি তো? মানে যারা ক্লাসগুলো দেখেছো তারা জানো, কেউ কি ক্লাস দেখেছো এখন অব্দি? স্বামী বিবেকানন্দের ক্লাসগুলো দেখার সুযোগ হয়েছে কারণ? হ্যাঁ ম্যাম, দেখেছি কয়েকটা। দেখেছো সেকেন্ড ক্লাসটা কাকুলি, দেখেছো যেখানে আমি হ্যাঁ স্বামী ম্যাম, দেখেছি। কোন ওই কোন, তো হ্যাঁ বলো। অদ্বৈতবাদ থেকে, বৌদ্ধ থেকে, খ্রিস্ট ধর্ম থেকে, তারপরে এক্স্যাক্টলি, শ্রীমদ্ ভগবদ গীতা নিষ্কাম কর্ম থেকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কোন দর্শনের দ্বারা তিনি আজকেই প্রভাবিত দেখছিলাম হন? ওটা। ও, আজকেই দেখছিলে? ঠিক আছে, পর 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 অদ্বৈতবাদী দেখো তুমি শঙ্করদেব, ক্লাসগুলো হ্যাঁ। দেখো। হ্যাঁ, হ্যাঁ, পর পর দেখো ক্লাসগুলো। হ্যাঁ, দেখলে বেশি কিছু না,
জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করে খাতার মধ্যে একটু সাম আপ করে নাও বিষয়টাকে, আর কিচ্ছু বলছি না করতে। ক্লাস রেকর্ডিং শোনার মতো অ্যাভেলেবেল সময় তুমি পেয়ে যাবে। ম্যাম বলছি ক্লাসগুলো আমাদের দেবেন না? এই এসএলএসটি গ্রুপে তো ওটা তো যাবে না, ধরো এই ক্লাসগুলো। তাহলে কারণ ম্যাম কিছু অল্প কিছু অ্যামাউন্ট নিয়ে যদি ওই দেখো, ক্লাসগুলো কন্টেম্পোরারি দেন। ইন্ডিয়ান ফিলোসফির তো একটা আলাদাই কোর্স আছে, যেখানে ধরো টোটাল কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি সমস্ত ক্লাসেস গুলো ওখানে আছে। ঠিক আছে। এইভাবে তো আসলে ও কোর্সের সংখ্যা ধরো অ্যাপে এত বেশি হয়ে গেছে যে ওখান থেকেও আমাকে বলছে যে বিভিন্ন কারণে অসুবিধা হচ্ছে, যে এত এত কোর্স কেউ পাবলিশ করে না। হ্যাঁ, কোর্স পাবলিশ করা হয় কোনো একটা টপিকের ভিত্তিতে দিন, কোন একটা মানে কোন একটা পেপারের ভিত্তিতে দিন, এত ছোট 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 কোর্স হয় না কখনো। এবং সেখানে না প্রিভিয়াস কোর্সগুলো কেউ আর খুঁজে পাচ্ছে না, এটা একটা বড় সমস্যা হচ্ছে। প্রিভিয়াস কোর্সগুলো কেউ খুঁজে পাচ্ছে না। বরং কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফিতে যত ক্লাসেস আছে, হ্যাঁ, তুমি সেই ক্লাসগুলোকে দেখতে পারো। সেই কোর্সটা খুব সুন্দর কোর্স, এত সুন্দর আলোচনা, জানলে পরেও নিজেদের মন খুশ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সেটা দেখতে পারো, বিদিশা। যাই হোক, তাহলে এই স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনটা একটু দেখে নিতে হবে, এটা তো 11-12-এরই পাঠ্য বিষয়। এতগুলো বিষয় আছে। আমি তো তোমার তো আমার উপর রাগ হতে পারে যে আপনি মুখে ব্যায়াম বলে দিচ্ছেন, কিন্তু আমার উপরে রাগ করে তো কোনো লাভ নেই। ঠিক আছে, আমার উপর রাগ করে কি হবে বলো? তার কারণ আমি যখন ইন্টারভিউ দিতে গেছি, সেটা আমার ক্ষেত্রে অবশ্য সিএসসির ইন্টারভিউ ছিল, আমাকে সব দেখে যেতে হয়েছে, এভরিথিং। তো সেটা সব দেখে গিয়েও যে আমি পেরেছি তা কিন্তু নয়। আমি একটা প্রশ্ন যথারীতি ভুল করেছি, আমি বলতে পারিনি, এবং আমাকে সেখানে বলতে বাধ্য হয়েছে যে আমার কিন্তু বিষয়টা ভালো করে জানা নেই। হ্যাঁ, যে বিষয় জানা নেই সেটাকে ওখানে ভালো করে বলে আসা যে সেই বিষয়টা আমার জানা নেই, সেটাই খুব বুদ্ধিমানের কাজ। সেটা নিয়ে বসে থেকে সময় নষ্ট করাটার কোনো মানে হয় না। কিন্তু আমি যেহেতু চাই, আমি বারবার করেই চাই যে আমার কাছে যারা স্টুডেন্টসরা ভর্তি হয়েছে, তারা তো কোনো রকম ভাবে ভরসা নিয়েই তারা ভর্তি হয়েছে। সেই জন্য আমার তরফ থেকে আমি বললাম আজকের ক্লাসে যে এই পার্টিকুলার বিষয়গুলো সকলের দেখে নেওয়া উচিত। আগামীকালেও আমি দুপুরবেলা 2টো থেকে তোমাদের ক্লাস রেখেছি, যে ক্লাসে কিন্তু আবারও বিভিন্ন জায়গা থেকে নতুন আঙ্গিকে নতুন ভাবে আমি কিন্তু প্রশ্ন করব, এবং তার সাথে কিন্তু স্বামীজির দর্শন, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, সমস্ত দর্শন সম্পর্কেই কিন্তু সেখান থেকে প্রশ্ন থাকবে। আমি করতে ভয় পাচ্ছি লজিকের প্রশ্ন, কোয়ান্টিফিকেশন থিওরির প্রশ্ন। ঠিক আছে, কিন্তু জানা উচিত। হ্যাঁ, বচনাপেক্ষকের সঙ্গে বচনের কি পার্থক্য, এগুলো খুব সিম্পল সোজা বিষয়। হ্যাঁ, এগুলো কিন্তু টিচাররা প্রশ্ন করতেই পারেন যদি তুমি লজিক থেকে বলতে চাও, বা যদি তোমাকে লজিক থেকে কোনো কিছু জিজ্ঞাসা করেন, লজিকের কোনো টিচার যদি ওখানে উপস্থিত থাকেন, তিনি কিন্তু এগুলো জিজ্ঞাসা করতেই পারেন। তাহলে এই গেল টোটাল তোমার আলোচনার বিষয়বস্তু। সেটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফির সঙ্গে ইন্ডিয়ান এথিক্স, ওয়েস্টার্ন ফিলোসফির সঙ্গে খানিকটা পরিমাণে ওয়েস্টার্ন এথিক্স, লজিক, এবং তার সাথে তোমার কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির দুজন দার্শনিকের সম্পর্কে আমি তোমাদের পড়তে বললাম। তাহলে বাদ গেল কোনটা? বাদ গেল সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি। হ্যাঁ, ও তার সাথে তুমি বৈজ্ঞানিক সমাজতন্ত্র জায়গাটা, কার্ল মার্কসের যে দর্শন, সেটা কিন্তু একটুখানি দেখে রাখতে পারে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে পড়লো বলে আমি বললাম, এরপরে কিন্তু আমার মনে নাও থাকতে পারে। কার্ল মার্কসের যে দর্শন, হ্যাঁ, গণতন্ত্র বলতে কি বোঝো, মানে হোয়াট ইজ কল্ড ডেমোক্রেসি, ডেমোক্রেসি গণতন্ত্র কি, প্রত্যক্ষ গণতন্ত্রের সঙ্গে পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য, গান্ধীজির জীবন দর্শন, গান্ধীজির অচিতন্ত্র কাকে বলে। আমি তো গান্ধীজির ক্লাসগুলো তোমাদের দিয়েছিলাম দেখার জন্য, কিন্তু এখন অব্দি একজন স্টুডেন্টও কিন্তু গান্ধীজি থেকে কেউ বলনি। তুমি গান্ধীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, গান্ধীজি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা এরিয়া বা টপিক। সেই জন্য কিন্তু সমাজতন্ত্র, রাষ্ট্রের মধ্যেও কিন্তু তোমার গান্ধীজির টপিক রয়েছে। হ্যাঁ, গান্ধীজি সর্বোদয়ের কনসেপ্ট কি ছোট ছোট ভাবে জানতে হবে। গান্ধীজির সর্বোদয়ের কনসেপ্ট, তারপরে অচিতন্ত্র কাকে বলে, অচিতন্ত্রের কনসেপ্ট, গান্ধীজির দর্শনের মূল কথা, গান্ধীজি অহিংসা শব্দটাকে কোন অর্থে প্রয়োগ করেছেন, হ্যাঁ, এগুলো বেসিক কনসেপ্ট গান্ধীজি থেকে জানা উচিত। উচিত তো আমি ম্যাম অনেক কিছুই বলছি। আমাদের যে এনইপি 2020 হচ্ছে না, মানে করছে, তো ওখানে তো ম্যাম পুরো গান্ধীজির মানে ধারণা নিয়ে সর্বোদয় যে বুনিয়াদী শিক্ষা সবগুলো নিয়ে ওটা তৈরি হচ্ছে। যে মানে ন্যাশনাল এডুকেশন পলিসি যে 2020 আসছে আমাদের জন্য, ওইখানের কথা বলছে। মানে 2020 অলরেডি চলছে, 2020 সাল থেকে আসেনি, ওটা চলছে রানিং এখন। হ্যাঁ, মানে ওটা বলছি আর কি, যে কার্যকরী ওটা তো শুরু হয়ে গেছে, ওটা পুরো গান্ধীজির অনেকটাই আছে ওই জায়গাতে। হুম, সেটা পড়তে হবে, সেই জন্য ক্লাসগুলো হ্যাঁ। সেখানে দেওয়া আছে।
হ্যাঁ, দেখো আমি আর এক্সট্রা পড়তে বলতে পারি না, কারণ তুমি হচ্ছে এটাও অন্যায় হয়ে যাবে, কারণ আসলে আমার বলা না বলার উপরে কিছু যায়ও আসছে না এই ক্ষেত্রে। হ্যাঁ, আমার মনে হয়েছে বেসিক এই জায়গাগুলো তোমাদের প্রিপারেশন আরেকটু ভালো করে নিতে হবে, যারা গা ম্যাম ছেড়ে দিয়ে বসে আছো। বলছি আমাদের এই পিএসসি গ্রুপে যে স্বামী বিবেকানন্দের এই রিলিজিয়নের উপর যে ক্লাসগুলো আছে এই তিনটে ওইগুলো একই ক্লাস? না। আমি দেখি আলাদা না। হ্যাঁ, আলাদা। হুম, আলাদা ঠিক ক্লাস। আছে। আলাদা ক্লাস আছে। তো ম্যাডাম, হ্যাঁ, বলো বিভাস, বলো। ম্যাডাম আমার অ্যারিস্টটল থেকে একটা জিনিস বুঝতে অসুবিধা হচ্ছিল, আমি কি আজকে সেই কোশ্চেনটা করতে পারি? না, আজকে করো না, অন্যদিন করো বিভাস। ঠিক আছে, বা আমাকে প্রশ্নটা লিখে হোয়াটসঅ্যাপে লিখে দিতে না পারো। মানে একটু না মানে প্রশ্ন বলতে একটু কনসেপ্টটা একটু একটু কোন কনসেপ্টটা জায়গার বলো, ক্লিয়ার আমি করুন। বলে আমি একবার শুনে না, নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে দার্শনিক অ্যারিস্টটল বলেছেন যে ম্যাটার এবং ফর্ম একটা অপরের উপর অবিচ্ছেদ্য আর কি, কখনো হ্যাঁ, আলাদা থাকতে পারে না। হ্যাঁ, এই কিন্তু এই জগতে, পরবর্তীকালে এই জগতে, এই আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা জগতে এই, থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি, আমার বুঝে এইটাই গেছো প্রশ্ন এবার? ছিল কারণ এই জগতে হ্যাঁ, কখনো হ্যাঁ, থাকতে পারে না। হ্যাঁ, কারণ তিনি কিছুক্ষণ পরেই আবার বলেছেন যে ম্যাটারহীন ফর্ম হচ্ছে ঈশ্বর বলেছেন। হ্যাঁ, মানে এই আমি জগতে থাকতে পারে না, একটা শব্দের মধ্যে আচ্ছা, দিয়ে আচ্ছা, বুঝে যাও। বুঝে গেছি ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দাঁড়াও, আমি তোমাদের কাছে আসছি। হ্যাঁ, আমি একটু তাহলে একটু বিষয়টাকে সাম আপ করি। সেটা হচ্ছে যে এতগুলো জায়গাকে একটু দেখতে হবে, এরপরেও সাইকোলজি, তুমি সাইকোলজি থেকে খুব বেশি টিচাররা প্রশ্ন করেন, তবুও হয়তো দেখে দেখতে পারো অন্তর্দর্শন কাকে বলে। হ্যাঁ, পরীক্ষণের সঙ্গে, পর্যবেক্ষণের সঙ্গে, অবজারভেশনের সঙ্গে ইন্ট্রোস্পেকশনের কি পার্থক্য। ঠিক আছে, এইটুকুই। আর আর জিজ্ঞাসা হয়তো করবেন না, সাইকোলজি থেকে টিচাররা সহজে জিজ্ঞাসা করেন না, যা করবেন ওই ইন্ডিয়ান এথিক্স ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন এথিক্স ওয়েস্টার্ন ফিলোসফি, লজিক আর তোমার ওই দুটো যেহেতু সিলেবাসে আছে টপিক, সেইটা। কিন্তু ম্যাডাম আমার একটা ব্যাপার যেটা মনে হলো, এমন এই জগৎ বলতে তিনি কোন জগৎ? তিনি তো একটা জগৎই স্বীকার করেছেন, মানে প্লেটোর মতন তো তিনি দুটো জগৎ স্বীকার করেননি, তিনি তো একটা ওই জগৎই ওই স্বীকার জগতের করেছেন। কথা আমি তোমাকে বলছি না। তুমি একবার তুমি আরেকবার বিভাস অ্যারিস্টোটলের ক্লাসগুলো ভালো করে দেখো, ঠিক আছে? অ্যারিস্টোটলের মেটাফিজিক্স সম্পর্কিত যে আলোচনাটা, সেই আলোচনাটা তুমি একবার ভালো করে দেখো। ম্যাটারলেস ফর্ম বা ফর্মলেস ম্যাটার থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এই জগতে আমি ওখানে আলোচনা আছে আমার যতদূর মনে হচ্ছে ওয়াই মেসির বইটার ম্যাটার অ্যান্ড ফর্মের যে পাতাটা আছে ওইখানে এই বিষয়টা আলোচনা করেছে। আরেকবার ক্লাসটা ভালো করে দেখো বিভাস, আরেকবার। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে ম্যাডাম, ওটা দেখবো। 3 নাম্বার বা আবার 4 নাম্বার ক্লাসেস হবে, ওইটা একটু আচ্ছা, দেখো। তিনি আবার একটা কথা বলছেন যে গড হলো এই জগতের অতিবর্তী, সেহেতু জগতের বাইরের একটা জিনিস, কিন্তু তিনি জগতের বাইরে তো কোনো কিছু স্বীকার করছেন কিনা সেই জায়গাটা আমার একটু না, কনফিউশন এই হয়ে যাচ্ছে আর জগৎ কি। বলতে তুমি কি বোঝাচ্ছ, তুমি কি বুঝেছো সেটাও খুব ইম্পর্টেন্ট। জগৎ বলতে তুমি কি বুঝছো, হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। তুমি আরেকবার অ্যারিস্টটলের 3-4টে প্রথম প্রথম ক্লাসগুলো শুনে নাও, আমি তারপর এটা তোমাকে ঠিক আছে রিপ্লাই, ম্যাম। তুমি নিজেই বুঝে ঠিক যাবে, আছে ম্যাম। তুমি নিজে অনুভব করতে পারবে, এইটুকু বলছি বিভাস। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে তোমাদের টোটাল পড়ার বিষয়বস্তু। এই বিষয়গুলো কিভাবে পড়বে, এখন আমাকে সবাই বলছো যে এই বিষয়গুলো ম্যাম ক্লাস নিন, এটা তো ইম্পসিবল ব্যাপার, তোমরা নিজেরাই বোঝো। এটা ইম্পসিবল ব্যাপার, এটা সম্ভবই না কোনোভাবে নেও। হ্যাঁ, কোনোভাবে। আজকেও একজন রিকোয়েস্ট করেছে আজকে সকালবেলা যে ম্যাম একদম আধুনিক যারা ফিলোসফাররা রয়েছেন তাদের সম্পর্কে একটু যদি বলে দেন, যদি কখনো কেউ জিজ্ঞাসা করে। অরিন্দম চক্রবর্তী, যাদেরকে আমরা জানি, যাদের গ্রন্থ পড়েছি, আমি এবং আমার মন ওনার একটা বিখ্যাত গ্রন্থ, বিমল কৃষ্ণ মতিলালের মতিলাল, ঠিক আছে, আমি এবং আমার মন থেকে শুরু করে অরিন্দম চক্রবর্তীর যে গ্রন্থগুলো রয়েছে, যাদের যাদের কথা তাদের সম্পর্কে যদি একটু বলে দেন। বললাম ওরকম একটু করে বললে কিছু হয় না। হ্যাঁ, তার জন্য তোমাকে প্রিভিয়াস সমস্ত বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার করে করে তোমাকে আসতে হবে বা তোমাকে জানতে হবে। এখন আর এই সময় এই অবকাশ নেই। যদি এটা হতো যে 6 মাস তোমার হাতে টাইম আছে, আমার হাতে টাইম আছে, আমি তোমাকে দীর্ঘায়িত ভাবে এগুলো পড়াচ্ছি বা এগুলো বোঝাচ্ছি, হ্যাঁ, তাতে ধরো আলোচনা করাটা সম্ভব ছিল। কিন্তু এই মুহূর্তে সেটা কিভাবে আলোচনা হবে, সম্ভব না। এবার তোমাকে দুটো পথ অবলম্বন করতে হবে, আইদার তোমাকে বই পড়ে নিজেকে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, নচেত তুমি যদি মনে করো তাহলে ক্লাসেসগুলো ভালো করে একবার করে শুনলে তুমি সেই কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। শোনাটা এফেক্টিভ হয় এটা আমি বলছি, পড়াটাও যেমন এফেক্টিভ হয়, পড়াকেও যেমন অগ্রাহ্য করা যায় না, বই পড়ার মতো ভালো বিষয় কখনো হতে পারে না, আর কানে শোনার মতো ভালো বিষয় হতে পারে না। আগেকার দিনে গুরুরা শিষ্যদের কানেই তো সবকিছু বলতেন, শিষ্যরা বছর পর বছর, জীবনের পর জীবন তারা সেই কথাগুলোকে যেমন মনে রাখতো, তেমনি ভাবে কিন্তু ক্লাসেসগুলোকে তোমাদের শুনতে হবে। এখনো তোমরা সময় পাবে, এখনো আমার মন বলছে এখনো তোমরা 1 মাস ক্লাসগুলো করার মতো সুযোগ পাবে, সময় পাবে।
এবার আপ টু ইউ, তুমি কিভাবে সময়টাকে কাজে লাগাবে। হ্যাঁ, অনেকে ইন্টারভিউ দিচ্ছ না, আজকে জয়েন করে আছো, আমি নাম ধরে ধরে বলতে পারি, বাট আমি নাম বলবো না। তোমরা অনেক বড় হয়েছো, তোমরা কেউ ছোট নেই যে আমি তোমাদেরকে বকবো এখন, সেটা বকার মতো অবকাশ নেই। সুতরাং অনেকেই আছো যারা ইন্টারভিউ জেনে শুনে দিচ্ছ না, নাম দেখে দিচ্ছ না, তারা নিজেদের প্রবলেম নিজেরাই ডেকে আনছো। বারবার করে যখন তুমি বলবে, হ্যাঁ, তখন তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে, কনফিডেন্স তৈরি হবে। হ্যাঁ, আর যখন তুমি বলবে না, তখন কিন্তু কনফিডেন্স তৈরি হবে না। হ্যাঁ, একটা জিনিস তোমরা এটা অন্তত বুঝেছো, অনেক কিছুই তুমি জানো, কিন্তু সেই বিষয়টা কিন্তু রিপ্রেজেন্টেশন টিচারের কাছে হয় না। অনেক সময় আমরা ভয়ে ফাম্বেল করি, আমরা ভুলে যাই। হ্যাঁ, আমরা বলতে পারি না। তার একটা বড় কারণ কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকা। এটা একটা বড় কারণ। তুমি যতই মনে করো তোমার সব পড়া হয়ে গেছে, কিন্তু তুমি দেখবে যখন বোঝাতে যাবে, তুমি কাউকে বোঝাতে পারছো না। তার কারণ কনসেপ্ট ক্লিয়ার নেই সেই বিষয়ের। রুমি কালকে বলে অনেক কনফিডেন্স পেয়েছি। হ্যাঁ, যত তুমি বলবে, হ্যাঁ, টিচারের সামনে, তুমি তত কনফিডেন্স পাবে। আর তোমাদের সামনে তো একটা ভালো বিষয় এটাই যে অন্যের ইন্টারভিউ গুলোও তুমি সব শুনতে পাচ্ছ। বিভিন্ন জনকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সবাইকে, আমি চেষ্টা তো করছি বিভিন্ন রকম ভাবে স্টুডেন্টসদের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা। যখন শুনছো না এই বিষয়গুলো, আমি তো দেখছি 60 মতো স্টুডেন্টস কন্টিনিউয়াসলি তারা প্রেজেন্ট আছে প্রত্যেকটা ক্লাসে। আমার সবার সম্পর্কে, আমার কোর্সে যতজন স্টুডেন্ট আছে, 200 5 10 যতজন স্টুডেন্ট আছে, প্রত্যেকের কার্যকলাপ সম্পর্কে আমার জানা আছে, কে কি করতে পারে আর কে কি করতে পারে না। ঠিক আছে। তো তারা যখন জয়েন করছো, তুমি যখন অন্যের ইন্টারভিউ শুনছো, তোমরা আমাকে এটা বলো তো যে তোমাদের হেল্প হচ্ছে না অন্যের ইন্টারভিউ গুলো শুনে? তোমার মনে হচ্ছে না একবারও যে অন্যের ইন্টারভিউ গুলো শোনাও আখেরে নিজের একবার করে ইন্টারভিউ দেওয়ার মতো? হ্যাঁ, আমাকে যদি এই জায়গাগুলো থেকে এইভাবে প্রশ্ন করা হয়, তাহলে আমিও এইভাবে উত্তর করতে পারবো। উত্তর কতটুকু করা উচিত, কোন জায়গা থেকে করা উচিত, বলো তো? তোমাদের কনসেপ্ট কি ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ ম্যাম, তাহলে ভীষণ। যত যত ক্লাস করবে, যত এগুলো শুনবে, হ্যাঁ, সবাইকে আমি বলছি, সবাই কিন্তু আহ রুমি বলছে হ্যাঁ ওগুলো ম্যাম, শুনলে ভালো হেল্প হচ্ছে। মানে আমি আর কোথায় কি অ্যাড করব বা ডেমোতে কোন লাইনটা দেবো, হয়তো হয়তো একজন হয়তো এই লাইনটা ভালো বলেছে, তাহলে আমি তো এটাও বলতে পারি। এই হেল্প একদম গুলো তাই, ভালো হচ্ছে। একদম তাই। হ্যাঁ, কোন একটা বিষয় তুমি কোনোদিন হয়তো শোনোনি, প্রথম ক্লাসে শুনছো, সেখানে শুনেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তোমাকে ইন্টারভিউ বোর্ডে হঠাৎ করে কোনো একটা নতুন জায়গা থেকে প্রশ্ন করলো, হয়তো এটার উপরে বেসিস করে ওখানে তুমি 2 লাইন বলে দিয়ে আসতে পারলে। এটাও তো একটা বড় বিষয়। ইন্টারভিউ তো তুমি একাডে নিজেরটা দিচ্ছ, সেটাই শুধুমাত্র তুমি শুনছো তা তো না, বাকি সবার ইন্টারভিউ এর ক্লাসগুলো অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে। 7টা ক্লাস, কালকে 8 নম্বর ক্লাস হবে, পরশুদিন 9 নম্বর ক্লাস হবে। আরো নতুন নতুন ভাবে, নতুন নতুন জায়গা থেকে, আজকে যেভাবে আমি আলোচনা করলাম, কালকে থেকে দেখবে সেই রকম ভাবে আবার প্রশ্ন করা শুরু হবে। বিভিন্ন নতুন জায়গা থেকে নতুন আঙ্গিকে প্রশ্ন করা হবে। হ্যাঁ, কিন্তু আমি অনেক সময় ভয় পাচ্ছি প্রশ্ন করতে, লজিক থেকে, যে হয়তো তার বেশিটা এগোলে পরে তুমি বলতে পারবে। সুতরাং তার মধ্যেই আমি আবদ্ধ থাকছি। কিন্তু একটু তো এগোনো উচিত, ধরো আমারও এবার মনে হচ্ছে হয়তো সময় থাকতে থাকতেই এগোনো উচিত, কারণ সময় পেরিয়ে গেলে পরে অসুবিধে হবে। আমার এটা ব্যক্তিগত অভিমত। এখনো সময় আছে করার মতো, এখনো সময় আছে এই বিষয়গুলো দেখার মতো। হুম। বি প্রিপেয়ার ইয়োর সেলফ, নিজেকে প্রিপেয়ার করো, খুব ভালো করে প্রিপেয়ার করো। সময় আছে। আর অযথা বাজে জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে, হ্যাঁ, নিজের সময়টা নষ্ট করো না। এই সময়টা খুব মূল্যবান সময়। এই সময়টাকে নিজেকে তৈরি করে, সময়টাকে মানে কাজে লাগাও। অন্য জিনিস নিয়ে ভেবে সময় নষ্ট করো। বলো আজকে। ম্যাম, হ্যাঁ, একটু একটু দাঁড়াও। আজকে যে বিষয়টা আলোচনা আমি করলাম, টোটাল একটা সামগ্রিক ভাবে আলোচনা করলাম যে কি কি যে বিষয়গুলো তোমার দেখা উচিত বা জানা উচিত। আজকে আমাকে এইটুকু বলো যে আজকের ক্লাসটা কি তোমাদের জন্য হেল্পফুল হলো? যারা আজকে ক্লাসে জয়েন করে থাকলে প্রায় 70 থেকে 80 জন, একটুখানি বলো। হ্যাঁ ম্যাডাম, মানে আমরা তো অনেকে বুঝতেই পারতাম না যে কোন জায়গাগুলোর উপর বেশি ফোকাস করব। মানে আপনি আজকে বলে দিলেন না, আমাদের খুবই ভালো হলো। মানে এটা আমার খুব ইচ্ছে ছিল, কেউ যদি আমায় এভাবে বলতো খুব ভালো হতো। মানে আপনি যে এই যে বিষয়টা আমাদের মনের বিষয়টা বুঝতে পেরে নিজে থেকেই বলে দিলেন, এটা সত্যি ভীষণ হেল্প হয়েছে। না, আমার তো হয়েছে, মানে আমি বুঝতে পারছি। তাহলে সেই বিষয়গুলোকে পম্পি ফোকাস করে, অর্পিতা বলছে যে ম্যাম খুব হেল্প হলো। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে ফোকাস করে তোমাদের পড়াটা একদম প্রথম থেকে এগোতে থাকো আবারও নতুন ভাবে। পম্পি টম্পির একবার করে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সেটার উপরে ভিত্তি করে আজকে যা আলোচনা করলাম, হয়তো আজকের এই ক্লাসটা আমি ইউটিউবেও দিতে পারি। ইউটিউবে দেওয়া যায়?
সবার, তোমাদের কি মনে হয় যে এই ক্লাসটা সবার জন্য হেল্পফুল হতে পারে? যারা আমার কাছে পড়ছে বা যারা আমার কাছে পড়ছে না, ঠিক আছে, তাদের জন্য কি হেল্পফুল হতে পারে ক্লাসটা? হ্যাঁ হতে ম্যাম, পারে ম্যাডাম, অবশ্যই খুব ভালো। হবে, খুবই ভালো। অল ওভার সাম আপ হ্যাঁ হয়েছে। ম্যাম, খুব ভালো হবে। আচ্ছা, আমি আমি চেষ্টা করবো এই ক্লাসটা তবে ইউটিউবে। ম্যাডাম সব রেকর্ডিং ম্যাম, দেওয়া ঠিক নয় বোধ হয় ম্যাডাম। হ্যাঁ, আনন্দ বলো। বলছি ম্যাডাম, সেটা আজকের হচ্ছে ক্লাসটা দিন, কিন্তু আমাদের যে ইন্টারভিউ ক্লাসগুলো হচ্ছে হ্যাঁ, সেগুলো সব দেওয়ার দরকার নেই। না না, ইন্টারভিউ ক্লাসগুলো তো মানে আর সবাই যায় না। এগিয়ে যাবে আমাদের থেকে, তাই তো? কেউ এগোবে না, কেউ এইভাবে এগোতে পারে না। তুমি শুধুমাত্র কম্পিটিশন নিজেকে বেড়ে এগোতে যাবে। পারো, তুমি শুধুমাত্র নিজেকে এগোতে পারো পড়াশোনার দিক থেকে, ঠিক আছে? দূর থেকে অনেক কিছু শুনে অনেক কিছু মনে হয়, হ্যাঁ, কিন্তু সেরকম ভাবে কখনো হয় না। না না, আমি তো ইন্টারভিউ ক্লাসগুলো তো দিচ্ছি না, এই জন্য বন্ধ আছে, দেওয়া দেওয়া যায়, আমি দিচ্ছি না প্রথম দুটোই দিয়েছি, তারপরে তো আর কোনো ইন্টারভিউ ক্লাস এতগুলো হয়েছে সেগুলো দেওয়া হবেও না। ঠিক আছে, এত ভয় পেও না তোমরা, কেউ তোমাদের থেকে এগিয়ে পিছিয়ে কেউ যাবে না। কিন্তু তোমরা নিজেদেরকে অন্যের থেকে এগোতে পারবে সবসময় পড়াশোনার মাধ্যম দিয়ে, নলেজ গেইন করার মাধ্যম দিয়ে। তার মধ্যে দিয়ে কম্পিটিশন নিজেদের সাথে বাড়াও, অন্যের সাথে বাড়াও, এর এর বাইরে কিছু করো না। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটা ইউটিউবে থাকলে আশা করি আমি বলে দিলাম। হ্যাঁ, আমি বলে দেওয়া মুখে খুব সহজ ব্যাপার, সেই পড়াটার দায়িত্ব তো তোমাদেরকেই নিতে হবে, পড়তে তো তোমাদেরকেই হবে, তাই না? সুতরাং সেটাকে পড়ে ওঠা, ক্লাসেস গুলো কমপ্লিটলি শুনে ওঠা, সেটা তো তোমাদের মোটিভেশন, তোমাদের সবকিছুর ওপর নির্ভর করবে। অন্যের ভালো চাওয়া, একদম অন্যের ভালো চাইলে তোমার খারাপ হবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোনোদিন হবে না। অন্যকেও তোলো, নিজেও ওঠো, হ্যাঁ, এই দুটো খুব দরকার। হ্যাঁ আচ্ছা, ম্যাম, হ্যাঁ বলো। বলছি আমাদের তো এই স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরটা তো নেওয়া হয়নি। তাহলে যদি আপনার কাছে যদি কোনো পিডিএফ থাকে বাংলার, বা কোনো ব্যবস্থা করে দিলে একটু ভালো হয় গ্রুপে। আমার তো এরকম পিডিএফ নেই, আমাকে কোনো একটা পিডিএফ তৈরি করে দিতে হবে, ঠিক আছে? আমার একটা বই আছে, বইটার আমি ওই বইটা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছুটা পিডিএফ করে দিয়ে দিচ্ছি, এবার নিজেরা যদি পড়ে দেখো যে কিছুটা পারো হয় কিনা। তাহলে একটু ভালো হতো। ওই ব্যাপারটা তো একটু অনেকটা পিছিয়ে রয়েছে আমরা। আমি পিডিএফ করে দিয়ে দেবো, তোমাদের পিডিএফ দিয়ে আচ্ছা, দেবো। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ওখান থেকে তাহলে একবার করে দেখে রেখো। তো এখান থেকে তাহলে একটু দেখে নিতে পারবো, ঠিক আছে। ঠিক আছে, তুমি দেখে নিতে পারো, সমস্যা নেই। আর ম্যাম, বলো, আর কি বক্তব্য বলো। ম্যাম বলছি যে এই যে প্রথম যেটা জিজ্ঞাসা করলেন যে ক্লাসটা হেল্পফুল কেন, হেল্পফুল হলো কিনা, হ্যাঁ, আপনি ম্যাম বুঝতে পারছেন না এত রাত্রে এত 2 ঘন্টা ধরে 70 জন সবাই কন্টিনিউ শুনছে, না হলে কেন শুনবে, তাই না? তো না সবাই এত সেটা না, মনোযোগ দিয়ে হ্যাঁ ম্যাম দিলাম। শুনছে, অবশ্যই তো মানে লাস্ট পর্যন্ত ধরুন একবারে যুক্ত হয়ে তো থাকছে সেও, অবশ্যই ম্যাম এগুলো হেল্পফুল নয়, এক একটা ওয়ার্ড এখন আমাদের কাছে একদম অমৃতের মতো হয়ে আসছে। আর আরেকটা ম্যাম বলছি যে ম্যাম আমরা যারা লজিক স্পেশাল, আমাদের ধরুন মানে 11-12 জায়গাগুলো আমরা এখন ভুলে গেছি বেশি জায়গাগুলো, কিন্তু এসএসসি যে সিলেবাস মানে গ্রাজুয়েশনে যেগুলো আছে ওগুলো থেকেই তো, এসএসসি সিলেবাসে মেনলি ছিল ওগুলোই পড়েছি। তো ম্যাম আমরা যারা বিশেষ করে লজিক স্পেশাল আছি তাদের কাছে ম্যাম দেখবেন একটু স্পেশাল পেপার কি বলে একটু ঘুরিয়ে ঘাড়ে কোশ্চেন আনসার তো ধরতে পারে, মানে আমার মনে হচ্ছে আর কি স্পেশাল পেপার থেকে। তো ম্যাম আপনি যদি যেভাবে ইন্টারভিউতে মানে লজিক থেকে বলছেন না যে কোয়ান্টিফিকেশনের জায়গা, 90 রুলস এর জায়গাগুলো, ওগুলো ম্যাম একটু ধরুন না তাহলে। এখন নাই বা পারি, প্র্যাকটিসটা তবু তো হয়ে যাবে, মেন তো আমাদের ফাইনালটা নিয়ে কথা। না, আমি চিন্তা করেছি যে কালকে থেকে অল্প 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 করে এর মধ্যে আমি ঢুকবো, ধরো, হ্যাঁ, ধীরে ধীরে হ্যাঁ করে। ম্যাম একটু হলে ভালো হয়, কারণ আমি আগের দিন যেটা দেখলাম, আগের দিন যদিও ম্যাম আমার একটু প্রবলেম ছিল বলতে ওই মানে মেয়েটার শরীরটা খারাপ ছিল, তো আপনি কোশ্চেন করছিলেন না, আমি হাফ মানে মনোযোগ দিয়ে শুনিনি, আজকে আমি রেকর্ডিং ক্লাসে ওটা শুনলাম যে আমাকে এই কোশ্চেন মানে একটু প্রবলেম হয়ে গেছিল, যাই হোক। তো ম্যাম আর একটা জিনিস যেটা জানার জিনিস, ও সেটাও দেখছি যে মানে বলতে গেলে অন্যরা যখন অন্যদেরকে যখন প্রশ্ন ধরছেন না তখন মনে হচ্ছে যে এটাকে মানে আমি হলে অনেকটা গুছিয়ে বলতে পারতাম এরকম, কিন্তু আমাকে যখন সহজ সহজ জিনিসই ধরছেন তখন কিন্তু অলরেডি আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি। মানে আমি এই জন্য মানে বলছি আর কি ম্যাম, আপনি যতটা পারেন যদি আমাদেরকে আরো অনেক বেশি সুযোগ দেওয়া হয় ইন্টারভিউ দেওয়ার, মানে খুবই ভালো হবে, খুবই মানে খুবই ভালো হবে। মানে এই যে সামনাসামনি বলার জায়গাটা ম্যাম খুব, কালকে অন্তত আপনার কাছে ইন্টারভিউটা দিয়ে মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমার মনে হচ্ছে যে বারবার যত নেবে তাহলে এই জিনিসটা অনেকটা কাটবে। আর একটা ম্যাম লাস্ট বলছি যে ম্যাম লক্ষণার জায়গাটা না, ওটা যদি একদিন এমনি আধ ঘন্টাও যদি ক্লাস নিয়ে
একটু আলোচনা করে দিন না, ওটা একটু ভালো লক্ষণে আধ হতো। ঘন্টার ক্লাস নেওয়া না, লক্ষণে 8 ঘন্টা ক্লাস নিলে ভালো হয়, এরকম বিষয়। 8 ঘন্টায় ম্যাম তুমি সে তো লক্ষণা জানি, বুঝতে কিন্তু পারো। এখন তো আপনার আর পক্ষে লক্ষণা সম্ভব নয়। কখনো ওইটুকু বিষয় না, লক্ষণা পড়তে গেলে ন্যায়দের যে শব্দ প্রমাণ সেটা বিস্তারিত হ্যাঁ ভাবে হ্যাঁ, না জানলে লক্ষণা কোনোদিন তুমি বুঝবে না। লক্ষণা পড়ার জন্য বৃত্তি পড়তে হবে, বৃত্তিকে দুভাগে ভাগ করা যায়, শক্তি লক্ষণা, সব মোটামুটি ম্যাম তোমাকে ওইগুলো জানতে তর্ক হবে। সংগ্রহতে পড়েছি। আপনি যদি অল্প করে একটু মানে বলে দেন, একটা বলে শুনলে না অনেকটা আমার যেটা মনে হয়, আপনাকে আগেও বলেছিলাম যে ক্লাসগুলো আমি মাথার কাছে দিয়ে চোখ বন্ধ করে দেখো শুনি, তোমাদের ওটা আমার ব্যাপারটা কি হয়েছে খুবই বলো তো, ভালো লাগে। সময় হ্যাঁ, সময় অল্প, ঠিক আছে, তার মধ্যে ইন্টারভিউ, তার মধ্যে ক্লাস, এগুলো ম্যানেজ করা অত্যন্ত ডিফিকাল্ট। ঠিক আছে, দেখা যাক, আমি যতটা পারবো আমি চেষ্টা করবো যে এই টপিকটার উপরে। আমার মনে হয়েছে যে ন্যায় দর্শনের শব্দ প্রমাণটা যদি ভালো করে পড়িয়ে দেওয়া যায়, হ্যাঁ, শব্দ প্রমাণ থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, সোজাভাবে যদি পড়িয়ে দেওয়া যায়, কিন্তু এটাকে আমি যদি তর্ক সংগ্রহ নিয়ে বসি, এখন তর্ক সংগ্রহ নিয়ে পড়াতে বসি, সেটাও তোমাদের কাছে একটু ডিফিকাল্ট হয়ে যাবে নেওয়াটা, গ্রহণ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমি তোমাকে পড়াতে পারি, কিন্তু সেটাকে গ্রহণ করাটাও তো একটা ম্যাটার আছে না, ওটারও তো একটা ব্যাপার আছে। দেখি, সবকিছু নিয়ে আমি ভাবছি, ভাবনা আজকে এই কারণে এই ক্লাসটা রাখলাম। একবার মনে হলো যে এই ক্লাসটা কি আদৌ রাখবো কি রাখবো না, তারপর মনে হলো যে না, একটু স্টুডেন্টদের সাথে অনেকদিন বসিনি, তাদেরকেও একটুখানি বলে দিই ইন জেনারেল যে কি কি বিষয়গুলো পড়াটা দরকার, তাদেরও একটা গাইড হয়ে যাবে বা তাদেরও একটা হেল্প হয়ে যাবে। তাই আজকের ক্লাসটা তোমাদের নেওয়া। যাই হোক, আজকের ক্লাসটা ইউটিউবে থাকবে। আহ, আহ, তো আজকের ক্লাসটা ইউটিউবে থাকবে, কালকে আবার তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। 15 জনের নাম, 16 জনের নাম অলরেডি দেওয়া হয়েছে। তারা সবাই প্রিপারেশন নিয়ে রাখো। কালকের থেকে আরেকটু নতুন আঙ্গিকে, নতুন ভাবে প্রশ্নগুলো অন্যরকম ভাবে, একই রকমই প্রশ্ন হবে, কিন্তু চেষ্টা করবো আরেকটু অন্যভাবে প্রশ্নগুলো করার, লজিকের বিভিন্ন দিক থেকে, ইন্ডিয়ান এথিক্সের, ওয়েস্টার্ন এথিক্সের বিভিন্ন দিক থেকে, একটু সোজা সোজা বিষয়ই। বেনথামের উপযোগবাদের সঙ্গে মিলের উপযোগবাদের কি পার্থক্য, উপযোগবাদ কাকে বলে, হ্যাঁ, এই এই বিষয়গুলো, হ্যাঁ, নৈতিক নৈতিক বিচারের বিবেচ্য বিষয় কি, হ্যাঁ, যেগুলো যেগুলো খুবই সহজ প্রশ্ন, তথাকথিতভাবে সহজ নয়, কিন্তু কোনো একটা বিষয় পড়তে গেলে এই বিষয়গুলো জানতেই হয়। সেই জায়গাগুলো থেকে আগামীকাল প্রশ্ন হবে। আগামীকাল আবারও তোমাদের সাথে দেখা হবে।